শোন সাগর, আর এক পা এগোবি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে যা। আমি বলছি ওখানেই দাঁড়া, নইলে। নইলে কি? হ্যাঁ, নইলে কি? কি করবি তুই? কি হলো? কি করবি বল, দেখি কি করতে পারিস। বলেই সাগর আমার দিকে এগিয়ে আসছে। ভয় আমার জান যায় যায়, কিন্তু আমি এক জায়গা থেকে একটু নড়ছি না। যদি সাগরের এগোনো দেখে আমি পিছিয়ে যাই, তাহলে সে ভাববে আমি ভয় পেয়েছি। কিন্তু এখন ভয় পাওয়ার সময় না, এখন রাগ দেখানোর সময়। আর আমি এই মুহূর্তে রেগে আছি। সাগর আমার কাছেই আসছে। যেমন রাগ হচ্ছে তেমনি ভয়। আমি হাত শক্ত করে মুঠো করে ধরে আছি, দাঁতে দাঁত চেপে আছি। রাগে না ভয়ে জানি না। সাগর আমার খুব কাছাকাছি এসে গেছে। ভরা রাস্তায় ও যে এরকম কিছু করতে পারে, আমি ভাবতেও পারিনি। কি করব ভাবতে ভাবতে চারিদিকে তাকাচ্ছি। এমন সময় আমার চোখে পড়ল একটা ছেলে আমাদের ছবি তুলছে। ইডিয়েট একটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাওয়ারের মতো ছবি তুলছে। তাকে দেখে আমার রাগ আরও মাথায় চেপে বসলো। এই ছবি ফেসবুকে আপলোড করে ক্যাপশন দেবে, এখন আমাদের দেশের নারীরা সুরক্ষিত নয়, ব্লা ব্লা ব্লা। ফেসবুকে মহান সাজার চেষ্টা যাকে বলা হয়। কেন ছবি তোলে এখানে এসে? আমাকে বাঁচালে তো দেশের মেয়েরা সুরক্ষিত হয়। লোক দেখানো মহান না সে যে সত্যিকারের মহান হওয়া যায় তা না। ইচ্ছে হচ্ছে ঠাডিয়ে একটা চড় মারি। যেই ভাবা সেই কাজ। দিলাম কষে একটা চড়। কিন্তু এ কি? আমি কাকে চড় মারলাম? সাগরকে। আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। সাগর গালে হাত দিয়ে বাম পাশে ঝুঁকে আছে। আমি একটা বখাটে ছেলেকে ভরা রাস্তায় চড় মারলাম। হাই আল্লাহ, এ তো নিশ্চয়ই আমার উপর আরও রেগে গেছে। কি করি? এর কবল থেকে এখন কি করে বাঁচি? ভাবতে ভাবতে সাগর সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে রাগে চোখে তাকালো। আমি তাকে কিছু বসতে দেওয়ার আগেই আর একটা চড় বসিয়ে দিলাম। সে এবার নিজের কন্ট্রোল হারিয়ে গালে হাত দিয়ে অন্যদিকে ঝুঁকে গেল। এই সুযোগে আমি নিজের পালানোর পথ খুঁজলাম, কিন্তু যেতে যেতে ছেলেটার দিকে চোখ গেল। মাথার রক্ত চরম পর্যায়ে চলে গেল। এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, দেখাচ্ছি মজা। দৌড়ে ছেলেটার কাছে গিয়ে হঠাৎ করে তার কাছ থেকে ফোনটা কেড়ে নিলাম। ছেলেটা একটু অবাক হয়ে বলল, হে, হু আর ইউ? কিন্তু এ মা, এ কি? এই ছেলে তো নিজের সেলফি নিজে তুলে ব্যস্ত ছিলেন এতক্ষণ। আর আমি কি না এতক্ষণ এর উপর রাগ করে বাঘের গাড়ে হাত দিয়েছি। এবার কি করি? এর মাঝে পিছন থেকে সাগরের চেঁচামেচি শুনতে পেলাম। ভয়ে ফোনটা ছেলেটার দিকে সরে দিয়েই মারদৌড়। ছেলেটা কোনো মতে ফোনটা ক্যাচ ধরল। পিছনে ফিরে তাকালে হয়তো দেখতাম ছেলেটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। বাড়িতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম। আমার বুক ধড়ফড় করছে। আল্লাহ, এইবারের জন্য কোনো মতে বেঁচে গেলাম। বাড়িতে কেউ নেই। সবাই যার যার কাছে বাড়ি থেকে বেরিয়েছে। আমি এই মুহূর্তে বাড়িতে একা। এটাতে যেন আমার ভয় আরও বেড়ে চলেছে। আমি উষা, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা দুই ভাই বোন। আমি ছোট। বাবা একজন ব্যাংক এমপ্লয়ার, আর মা একটা এনজিওর ম্যানেজার। ভাইয়ের অনার্স থার্ড ইয়ারে পড়ে। সবাই সবার মতো ব্যস্ত। আমি এখন ভয়ে মরছি। সাগর একটা বখাটে ছেলে, বলা যায় বখাটের বাবা। মারামারি রাজনীতির মেয়েদের বিরক্ত করার স্বভাব। কতবার যে নিজের এই স্বভাবের জন্য জেলে গেছে হিসেব নেই। কিছুদিন ধরে আমার পিছনে পড়েছে। যখন তখন রাস্তাঘাটে দেখা হলেই ডিস্টার্ব করতে চলে আসে। যেখানে সেখানে তার বন্ধুরা আমাকে দেখলেই ভাবি ভাবি চেঁচাতে লাগে। আমার রাগ হয়, কিন্তু কখনো কিছু বলতাম না। মাথা নিচু করে চলে আসতাম। কি করব? মেয়েদের যে চর গলায় কথা বলার কোনো অধিকার নেই। তাদের সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আমার বেলাও তাই। আমি যে খুব বেশি সুন্দর তা না। আমার গায়ের রং শ্যামলা। আমি বুঝি না একটা শ্যামেকে ডিস্টার্ব করে ওদের কি লাভটা হচ্ছে। তবে সবসময় মুখ বুজে সহ্য করলেও আজ আর চুপ করতে পারিনি। আজ কলেজ থেকে ফেরার সময় ওই ছেলে আমাকে ডাকছিল। আমি শুনিনি বলে ও ভরা রাস্তায় আমার হাত ধরেছে। তাই নিজের রাগ সামলাতে না পেরে শুনিয়ে দিলাম কয়েকটা কড়া কথা, যার জন্য আজ এতটা হ্যারেস হতে হলো। উফ, হা হা হা। এইভাবে ভেড়ার মতো হাসছিস কেন? লাইক সিরিয়াসলি? এই ছেলেটা কি আর কোনো মেয়ে পেল না? তোকে ইভটিজেন করতে গেল? ওর চয়েস এরকম কি করে হতে পারে? মা, প্লিজ তোমার ছেলেকে চুপ করতে বলো, নইলে কিন্তু আমি সত্যি রেগে যাব বলে দিচ্ছি। আমি একটা সিরিয়াস কথা বলছি আর ও কি না মজা করছে। আচ্ছা তোরা চুপ কর একটু। উষা, তোর ওই ছেলেকে চড় মারাটা উচিত হয়নি। এরকম ছেলে কখন কি করে বসে কে জানে। কয়েকদিন আর কলেজে যেতে হবে না তোর। আর বাইরে গেলেও বোরখা পরে বেরোবি, বুঝলি? এখন যা পড়তে বস গিয়ে। তোর বাবা আসুক, দেখি কি করা যায়। মায়ের কথা শুনে আমি ভাইয়ের দিকে তাকালাম। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ঘরে চলে গেল। খুব রাগ হচ্ছে আমার। এই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে ওই সাগরের 12টা বাজাতো। কিন্তু এই চৌধুরী তো দেখছি কোনো ভ্রুক্ষেপই নেই। হাই, এ আমার কেমন কপাল! এ কেমন ভাই দিলে আমায়! ভাবতে ভাবতে ঠোঁট ফুলিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বইয়ে মুখ গুজলাম। কলেজ থেকে বাড়ি ফিরছিলাম ফ্রেন্ডসদের সাথে কথা বলতে বলতে। সুমি, অয়ন, আসফি, রেমি আর আমি খুব ভালো বন্ধু। রেমি আর আসফির বাড়ি দূরে, তাই তারা অনেক আগেই চলে গেছে।
সীমা, অয়ন আর আমার বাড়ি কলেজের কাছাকাছি, তাই হেঁটেই একসাথে গল্প করতে করতেই আসি। এমন সময় পিছন থেকে একটা বাইক এসে আমাকে ধাক্কা দিল। আমি হুমড়ি খেয়ে সামনে গিয়ে পড়লাম। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে উঠলাম। হাতের তালুর ছিলে গেছে, পায়ের হাঁটুর জায়গায় কাপড় ছিঁড়ে গিয়ে হাঁটুর ছিলে গেছে। আমি সোজা হয়ে বসে দেখি সাগর বাইকে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি না উঠে বসে বসেই শুনিয়ে দিলাম কয়েকটা কথা। শয়তান, হারামজাদা, বাড়িতে মা বোন নাই, সবসময় আমার পিছন কেন লেগে থাকিস তুই? এক্ষুনি তো মেরে ভূত বানিয়ে দিতি। তোর মনে কি মিনিমাম সেন্সটুকু নাই? এত বখাটে কেন তুই? আমার কাছে যদি কোনো পাওয়ার থাকতো, তো তোর স্বভাবের জন্য আমি তোকে গুলি করে মারতাম। শয়তান কোথাকার! বিড়বিড় করে কথাগুলো বলছি আর কাঁদছি। আমাকে থাপ্পড় মারার শাস্তি পেলি তো? সত্যি বলতে কি জানিস, এটা জাস্ট একটা নমুনা ছিল। এরপরে আমি জানি কে কে এসে ধাক্কা মারে কে জানে। বলেই বাইক পাশ ঘুরিয়ে চলে গেল। এটাই হচ্ছে এই সমাজে মেয়েদের আসল জায়গা। অন্যায় প্রতিবাদ করলে হয়তো তাদের এইভাবে দমিয়ে দেওয়া হয়। সেদিন চরটা যদিও ভুলবশত মেরেছিলাম, কিন্তু মেরে তো ঠিকই করেছিলাম। একটা মেয়ে কখনোই তার সম্মানহানি মেনে নিতে পারবে না। আমি কেন মানতাম? আমার প্রয়োজন ছিল জেনে বুঝে ওকে চরটা মারা। আজ আমার আফসোস হচ্ছে, মেয়ে হয়ে কেন জন্মালাম। মেয়ে না হলে হয়তো এত কিছু সহ্য করতে হতো না। সুমি এসে আমাকে তুলল। নয়ন আমার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে আমার এক হাত ধরে হাঁটতে লাগলো। অন্য পাশে সীমা আর এক হাত ধরে আছে। পা ছিলে রক্ত বের হচ্ছে। ব্যথায় হাঁটতেও পারছি না। এমন সময় ভাইয়ে বাইক নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ভাইয়াকে দেখে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া চোখ মুখ খিচিয়ে জিজ্ঞাসা করলো, কি রে, এভাবে ল্যাংলা খুঁড়ির মতো হাঁটছিস কেন? কি হয়েছে? আমি মুখ ঘুরিয়ে নিলাম। বলবো না কি হয়েছে? কেন বলবো? যার এরকম দামড়া ভাই থাকতে তাকে এতটা হ্যারিস হতে হয়, তাহলে এরকম ভাই থাকার কি লাভ? বলবো না কি হয়েছে? বললে কি জানি আবার আকাশে চিঠি পাঠানোর মতো আমার কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিয়ে হাসির পাত্রী বানাবে আমাকে। আমি কোনো হাসির পাত্র হতে চাচ্ছি না এই মুহূর্তে। কি হলো? এইভাবে চুপ করে আছিস কেন? কি হয়েছে বলবি? পরে গেছিলি নাকি? হ্যাঁ, তা তো পড়তেই পারিস। যেভাবে আবার লাফাস তুই। এবার ভাইয়া নয়নের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নয়ন ভাইয়াকে সাগরের কথা বলল। এরই মধ্যে আমি একবার আর চোখে ভাইয়ার মুখের দিকে তাকালাম। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া কি পরিমাণ রেগে গেছে। রাগুক, তাতে আমার কি? উষা, বাইকে উঠে আয়। উঠবো না। উষা, জেদ করিস না, উঠে আয়। তোর পায়ের অবস্থা ভালো না, তাতে তোর কি? আমি বললাম তো আমি তোর বাইকে উঠবো না। অযথা জেদ করিস না উষা। এভাবে হেঁটে বাড়ি অব্দি যেতে পারবি না। তোকে অত ভাবতে হবে না, আমি যেতে পারবো। বলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলাম। সুমি আমাকে ধরেই আছে। ভাইয়া জানে আমার জেদ সম্পর্কে, তাই কথা না বাড়িয়ে আমার পিছন পিছন বাইক নিয়ে আসতে লাগলো। আসুক, তাতে আমার কি? আমি তো তার বাইকে চড়ছি না মানে চড়ছি না, ব্যাস। ওইভাবে কোনোরকম হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছালাম। আমি চুন পরিমাণ ব্যথা সহ্য করতে পারি না, কিন্তু যখন আমার কথা জেদের উপর আসে, তখন মারাত্মক ব্যথাও আমার জন্য চুল পরিমাণ হয়ে যায়। তখন আমার ধৈর্য শক্তি বেড়ে বললেই চলে। সুমি আর নয়ন আমাকে ধরে খাটে বসিয়ে দিয়ে বাড়ি চলে যায়। ভাইয়া গেছে পাশের ওষুধের দোকান থেকে ওষুধ আনতে। বাড়িতে এসে আমাকে একটা পেন কিলার খাইয়ে দিল। এসব ওষুধ আমার কাছে মারাত্মক বিরক্তিকর। খেলেই বমি করে দেই, তাই খাই না। তবে আজ ভাইয়ার ভয়ে খেয়ে নিলাম। কেমন বমি বমি লাগছে। কোনোরকম নিজেকে আটকে রাখছি। ভাইয়া ক্ষত জায়গা পরিষ্কার করে মলম এনে হাতের তালুতে মলম লাগিয়ে দিল। তার হাতে একটু মলম দিয়ে বলল, হাঁটুতে যেন লাগিয়ে নেই বলে ঘরের বাইরে গেল। আমি হাঁটুতে মলম লাগাতে লাগাতেই শুনলাম ভাইয়া বাবা মাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলছে। ব্যাপারটা শুধু বাবা মা অবধিও থাকলো না। এলাকার চেয়ারম্যান টিয়ন আরও অনেক দামি দামি মানুষের ডেকে সেদিন রাতে বিচার বসলো। সাগর আমাদের এলাকার পাশের এলাকার ছেলে ছিল, তাই তার স্বভাব সম্পর্কে যাদের যা ধারণা সব তুলে ধরল এই বিষয়ে। বিচারে যা সলিউশন হলো তা হলো সাগরের 3 মাসের জেল, 3,000 টাকা জরিমানা, আর হাত লালকারির দাগ, মানে তার ভবিষ্যৎ নষ্ট। সে যে আমার সাথে শুধু খারাপ ব্যবহার করেছে তা তো নয়, অনেকের সাথেও ঝগড়া মারামারিতে লিপ্ত আছে। তাই সব কিছু বুঝে তাকে এই শাস্তিটাই দেওয়া হলো। কিন্তু আমার খুব আফসোস হচ্ছে ওর জন্য। কি এমন পায় এভাবে খারাপ কাজ করে? নিজের থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করলো। এটা কি না করলে হতো না? অল্প বয়সেই কতটা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম এইবার কলেজ থেকে সবাই পিকনিকে যাব। সবাই মিলে ডিসিশন নেওয়ার পর সিদ্ধান্ত নিলাম স্যারদের এই বিষয়ে জানানো। সবাই আমাকেই ঠেলে ঠেলে সামনে দাঁড় করালো, কারণ মোজাহার স্যার আমাকে ভীষণ ভালোবাসেন। আর বাসার কথাই আমরা যে একে অপরকে অনেক আগে থেকেই চিনি। উনি আমার বাবার বাল্য সহপাঠী। খুব ভালো বন্ধুত্ব তাদের। তবে তারা গ্রামে থাকে আর আমরা এই শহরে উঠে এসেছি। তবুও খুব ভালোভাবেই চেনা পরিচয় আমাদের। উনি আমাদের কথা শুনে বললেন বাকি স্যারদের বলতে। আমরাও চললাম ওনার সাথে স্যারদের কেবিনে। সবাইকে আমাদের ইচ্ছের কথা জানালাম।
মজার স্যারের সাথেও কিছু মশলা লাগালেন, যাতে করে সব শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রাজি হয়ে গেলেন। শুরু হলো আমাদের পিকনিক প্ল্যান। ধীরে ধীরে পিকনিক ডেট সামনে আসতে লাগলো, আর একসময় সে দিনটাও এসে গেল। সকাল 8টায় আমি রেডি হয়ে বেরোলাম কলেজের উদ্দেশ্যে। এখান থেকেই বাসে করে চলে যাব স্বপ্নপুরী। আমার হয়তো আসতে একটু লেটই হয়েছে, তাই তিনটা বাসের মধ্যেও আমি আমার জায়গা খুঁজে পেলাম না। একসময় মোজাহার স্যারের পিছু ধরলাম আমাকে সিট খুঁজে দেওয়ার জন্য। উনি আমাকে একটা বাসে উঠিয়ে জায়গা খুঁজতে লাগলেন। এমন সময় সামনের সিটে বসে থাকা একটা ছেলেকে বলে উঠলেন, আকাশ, তুমি ওঠো তো, উষাকে বসতে দাও। স্যারের কথা শুনে খুশি খুশি মনে সেই সিটের দিকে তাকালাম। তাকেই অবাক, ও মা, এই যে সেই দিনের সেই ছেলেটা যে আমাকে ইফটিজিং দেওয়া দেখেও সেলফি তুলতে ব্যস্ত ছিল। কিন্তু এখানে কি করছে? ও তো আমাদের কলেজে পড়ে না। তাহলে তখনই আমার কানে যা শুনলাম তাতে আমি আরও অবাক। বাবা, আমি এখান থেকে উঠলে আর কোথায় বসবো? বাবা, স্যারের ছেলে? কই, আমি তো কখনো দেখিনি। স্যারের মেয়ে রিমো আপাকে তো খুব ভালো করেই চিনি। তাহলে আরে চিনবই বা কি করে? আমি তো স্যারের আরেক ছেলে আরশ ভাইয়াকেও চিনি না। সামনে আসলেও সবসময় আমার চোখ এদের পায়ের দিকে থাকে। আজ পর্যন্ত মুখ দেখিনি, এই প্রথমে আকাশকেই দেখলাম। আমি বসে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছেন আকাশ মিয়া। হা হা হা, কেন জানি না ভাবতেই ভালো লাগছে। আমি আকাশকে উঠিয়ে নিজে বসেছি। থাকুক দাঁড়িয়ে, বেশ হয়েছে। ওনার দিকে একবার দুবার চোখ পড়তেই দেখলাম উনি কেমন মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। থাকুক, আমার তো ভালোই লাগছে। বাস ছাড়ার কিছুক্ষণ পর সবাই আমাকে গান গাওয়ার জন্য জোর করলো। সবাই বলে আমার গানের গলা নাকি অনেক ভালো। অনেকে আমাকে বলেছে এই গানটাকে নিজের প্রশাসন হিসেবে দেখা। কিন্তু আমি সেরকমটা কিছুই ভাবিনি। আমার গান আমার গলায় আছে, সেখানেই থাক। আমি চাই আমার বাবা যে ব্যাংকের এমপ্লয়ার, আমি সেই ব্যাংকের ম্যানেজার পদে নিয়োগ হব। এতে বাবার বুক গর্বে ফুলে যাবে। আমি কোনো ফর্মালিটি ছাড়াই গান গাওয়া শুরু করলাম, দেশের গান। কারণ ফারুক স্যার ও আমার গানের তালে তালে তাল মেলাবে। স্যারের সাথে নিশ্চয়ই রোমান্টিক গান গাওয়া যায় না। এইভাবে অনেক হাসি ঠাট্টা করতে করতে দীর্ঘ 3 ঘন্টা পর আমরা স্বপ্নপুরে এসে পৌঁছালাম। এখানে এসে যে যার কাজে লেগে পড়ল, রাঁধুনির সঙ্গে করে আনা হয়েছে। তারা রান্নাবান্নার কাজে লেগে পড়ল। স্যার আপারা আমাদের ঘোরানোর দায়িত্ব নিলেন। সারাদিন খুব মজা করেই কাটলো। প্রায় 3টার দিকে আমরা খেতে বসলাম। আমি, সুমি আর রেমি এক জায়গাতেই বসেছি। ভাত দিয়ে গেছে, এবার তরকারি পালা। দেখলাম আকাশ মিয়া তরকারি বিতরণ করছে। আমার কাছে এলেই আমি বাধা দিই। আমাকে গরুর মাংস দেবেন না, আমার অ্যালার্জি বলেই সহ বোধমূলক একটা হাসি দিলাম। হয়তো আমার হাসিটা ওনার হজম হয়নি, তাই উনি দাঁত কেলিয়ে বললেন, ও তাই নাকি, ভালো কথা তো, বলে আমার পাতে মাংস দিয়ে দিলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। পাগল নাকি, দিতে বারণ করলাম তাও দিল। আরে, ভাতটুকু তো মেখে খেতে হবে তাই না? ওয়েট, বলেই পুরো ভাতে ঝোল ছড়িয়ে দিল। হুম, এখন ঠিক আছে, ভালো মতো খেয়ে নাও। একটা ভাতও যেন নষ্ট না হয়, কেমন? হ্যাভ এ গুড লাঞ্চ, বলেই অন্যদিকে চলে গেলেন। আমি হাবার মতো তাকিয়ে রইলাম। রেমি আর সুমিও অবাক। এটা কি করলো? প্লেটের দিকে তাকিয়ে আমার মাথা গরম হয়ে গেল। এরকম করার কোনো মানেই হয় না। রাগে দুঃখে ভাত রেখেই উঠে সোজা গিয়ে বাসের পেছনের সিটে জানালার পাশে বসে পড়ি। পিকনিক আসার তালে সকালে না খেয়েই বাড়ি থেকে বের হয়েছিলাম। এখন ক্ষুধার জ্বালায় পেট চৌচো করছে। ব্যাগ থেকে পাউরুটি প্যাকেট বের করলাম। এখানে আসার পরে সব নাস্তা প্রথমেই দিয়েছিল। খাওয়ার ইচ্ছে ছিল না, তাই রেখে দিয়েছিলাম। এখন এসব দিয়ে কাজ চালাতে হবে। আমার পুরো শরীর রাগে কাঁপছে। সামান্য ওনার জায়গায় বসেছিলাম বলে আজ আমাকে না খাইয়ে রাখলো। খচ্চর কোথাকার। আমি আর বাস থেকে বেরোইনি। সন্ধ্যায় সবার জায়গায় এসে বসতে লাগলো। আমি যেখানে বসে আছি সেটা অন্য কারো জায়গা। ও এসে ওখানে বসলো। আমি কোনো কথা কাটাকাটি না করেই ওখান থেকে উঠে এলাম। যেখানে আসার সময় বসেছিলাম সেখানে বসতে যাব তার আগে আকাশ এসে বসে পড়ল। এবার আমার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। স্যার আমাকে দাঁড়াতে দেখে আকাশকে উঠতে বললে সে সোজা বলে দেয় সে এখানে টাকা দিয়ে এসেছে, ফ্রি সার্ভিসে আসেনি যে আসার সময়ও দাঁড়িয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে যাবে। যতই রেগে থাকি না কেন, তবুও তার কথায় যে যুক্তি আছে তা বেশ বুঝতে পেরেছি। অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই ছেলে। আমি একটাই মেয়ে যে দাঁড়িয়ে আছি। বাস ছাড়ার কিছুক্ষণ পর আবার আমাকে গান গাইতে বলা হলো। এমনি মুড খারাপ, আর এরা গান নিয়ে পড়ে আছে। সোজাসুজি না বলে দিলাম। পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি। কলেজে ভাই আমাকে নিতে আসে। ভাইয়ার সাথে বাড়ি ফিরেই মায়ের সাথে বসলাম গল্প করতে। ওখানে গিয়ে কি করেছি এরই মাঝে ভাইয়ার খোটা তো আছে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। কিছুক্ষণ ফেসবুক ইউজ করার পর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। দাদুকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। দাদুর ভীষণ অসুখ করেছে, তাই কলেজ ছুটির পর দাদুর কাছে যাই।
আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি অটোতে বসে রয়েছি। এমন সময় একটা ট্রাক এসে অটোর পেছনে ধাক্কা দেয়। ধাক্কাটা বেশি জোরে না হলেও আমি উল্টো দিকে বসে থাকায় তার সামলাতে পারিনি। হুমড়ি খেয়ে পড়লাম। রাস্তার ধারটা অনেকটাই ঢালু। আমি ছিটকে সেই ঢালু থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলাম। এই সময়ে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। নিচে পড়ার সাথে সাথে ব্যথাটা অনুভব করলাম বেশি। পুরো শরীর ব্যথায় ফেটে যাচ্ছে, মাথাটা ভনভন করছে। কিন্তু আমাকে এইভাবে পড়ে থাকলে তো হবে না, বাড়ি যেতে হবে। তাই আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তার আগেই মাথা ঘুরে পড়ে গেলাম। মাথায় চোটটা ভীষণভাবে পেয়েছি। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। এমন সময় মনে হলো কেউ একজন এসে আমার মাথাটা নিজের কোলে নিয়েছে। আমার গালে হাত রেখে আমায় ডাকছে, কিন্তু আমি কেমন সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই। চেয়েও মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চোখ খুলতেও কষ্ট হচ্ছে। শরীর ব্যথায় অবশ হয়ে এসেছে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। কিন্তু কতক্ষণ হাওয়ায় ভেসেছি তা মনে নেই। যখন হয়েছিল তখন আমি হসপিটালের বেডে। মা আমার পাশে বসে আছে। আমার হাত পায়ে মাথায় ব্যান্ডেজ করা। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ঠিক মনে পড়ল আমার অ্যাক্সিডেন্টের কথা। দেখলাম ভাইয়াও দাঁড়িয়ে আছে। মজাহার স্যার আর জ্যোৎস্না আন্টিও পাশে দাঁড়িয়ে আছে। এদের আবার কে খবর দিল? পরেই চোখ গেল আকাশের দিকে। উনি একপাশে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে বুঝতে পারলাম উনি আমায় এখন ওইভাবে ডাকছিলেন। উনি আমাকে হসপিটালে এনেছেন। ওনার উস্কো খুস্কো চেহারা আর শার্টে লেগে থাকা রক্তই তা বলে দিচ্ছে। তুই ঠিক আছিস তো মা? মায়ের দিকে তাকালাম। হয়তো খুব কেঁদেছে। একটা মুচকি এসে বললাম, হুম। দাদুকে হসপিটালে দেখতে এসে নিজেই হসপিটালে ভর্তি হয়ে গেল। এই কথাটা আমায় নয়, আমার খোঁটা মারা ভাইয়ের। ওরই কাজ একটা, আমাকে খোঁটা দেওয়া। প্রায় দুদিন পর আমাকে বাড়িতে আনা হয়। পুরোপুরিভাবে ঠিক হতে প্রায় 1 মাস লাগে। এতদিনে আমার পরীক্ষাও সামনে চলে আসে, তাই পড়াশোনায় মন দিলাম। ধীরে ধীরে আমার ফার্স্ট ইয়ারে এক্সামও শেষ হয়। আমি সেকেন্ড ইয়ারে উঠি। এরই মাঝে রিমি আপুর বিয়ে ঠিক হয়। আর আমাকে আর ভাইয়াকে তারা বারবার বলে গেছে জন্য বিয়ের 4 দিন আগে আমরা বিয়েতে উপস্থিত থাকি। তাই আমি আর ভাইয়া বিয়ের 4 দিন আগে গিয়ে ওদের বাড়িতে হাজির হই। গ্রামের বাড়ি হলেও বাড়িটা অনেক বড় ছিল। মনে হয় বিয়ের সব মেহমান আসলে অনায়াসেই বাড়িতে থেকে যেতে পারে। সবাই বিয়ের তোড়জোড় শুরু করেছে। আমি গিয়ে রিমিয়াপুর ঘরে তার কাছে বসলাম। ওখানে তার আরও কাজিন ছিল। আমি সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর আন্টি নাস্তা দিয়ে গেল। সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। এমন সময় রিমিয়াপুর মামাতো বোন আঁখি বলে উঠল, আকাশ ভাইয়া তো দেখছি বড়লোক হয়ে গেছে, কথাই বলতে চায় না। তার কথা শুনেই সামনে তাকাতে দেখি আকাশ সামনে দাঁড়িয়ে আছে ডেকোরেশনের কাপড় নিয়ে। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিই। কিছু কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। কথাটা শুনেই আমি চট করে আকাশের দিকে তাকালাম। উনি আমার দিকেই তাকিয়ে আছেন। মানে কথাটা উনি আমাকেই বললেন। কিন্তু কেন? ওহো, উনি আমাকে সেদিন হসপিটালে ভর্তি করেছিলেন। কিন্তু আমি ওনাকে একটা থ্যাঙ্কস পর্যন্ত বলিনি। আর বলবই বা কি করে? সেদিনের পর থেকে তো ওনার সাথে আমার দেখাই হয়নি। থ্যাঙ্কস বলবো কি করে? তবে আজ যখন দেখা হয়েছে, আজ বরঞ্চ থ্যাঙ্কসটা বলেই দেই। উনি সিঁড়ির ঘরের দিকে গেলেন, তাই আমি ওনার পিছু পিছু সেদিকে গেলাম। উনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন দেখে আমি নিচ থেকে ওনাকে ডাক দিলাম, আকাশ ভাইয়া। আমার ডাক শুনে চট করে আমার দিকে তাকালেন উনি। হোয়াট? থ্যাঙ্কস? কিসের জন্য? সেদিন আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আমাকে কি তোমার পাগলমনি মনে হয়? এতদিন পরে সে আমাকে থ্যাঙ্কস বলছো তুমি? না আসলে সেদিনের পর থেকে আর আপনার সাথে দেখাই হয়নি, তাই বলতে পারিনি। ইচ্ছে থাকলে সব কিছু হয় বুঝলে। আর হ্যাঁ, আমি যার তার ভাই লাগি না যে যেই আসবে ভাই বলে চলে যাবে। সো এরপর থেকে ডোন্ট কল মি ভাইয়া বলে গনগন করে উপরে চলে গেল। যাক বাবা, ভাই বলেছে তো এমন কি হয়েছে? ভাই তো কত শ্রদ্ধেয় ডাক। তারপরে তো রাগ কিসের জন্য? হো, ওনার রাগ উনি ওনার কাছেই রাখুক, আমার কি তাতে? বিকেলের দিকে ছেলে বাড়ি থেকে লোকগুলো গায়ে হলুদের জন্য এলো। ছাদের সব কিছু ডেকোরেট করা হয়েছে। সবাই খুব ভালোভাবে আনন্দ করছে। তাদের হলুদ মাখানো হলে তারা সবাই চলে যায়। এইবার মেয়ে বাড়ির সবাই কনেকে হলুদ মাখানো শুরু করলো। আমি একদিকে একটা চেয়ারে বসে আছি। এমন সময় আমার পাশে একটা ছেলে চেয়ার টেনে বসে পড়ে। হাই। আমি ওনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তোমার নাম কি? উষা। ও নাইস নেম। আমি সুমন, রিমির কাজিন। আর তুমি? ফ্রেন্ড। ও, কিন্তু তোমাকে দেখে মনে হয় না তুমি রিমির ফ্রেন্ড। অনেক ছোট তুমি। জি। মাজাহার আঙ্কেল আর আমার বাবা খুব ভালো বন্ধু। সেই সূত্রে আমি আর রিমি আপু খুব ভালো বন্ধু। ও, আমার বিরক্ত লাগছে ওনার সাথে কথা বলতে, তাই আমি উঠে যেতে চাইলাম। উনি বলে উঠলেন, কি হলো? কোথায় যাচ্ছ? সামনেই। আর বসো না, তোমার সাথে একটু পরিচিত হই। হাই, এ কোন স্যাঁচরা মানুষ? এখন কি করি? ভাইয়াকে খুঁজছি। তখনই চোখ গেল আকাশের দিকে।
উনি ডিজের সাথে বসে আছেন, দৃষ্টি আমার দিকে। আমি চোখ সরিয়ে ভাইয়াকে খুঁজছি। ধুর, কাজের সময় যে কই যায় এই হনুমানটা কে জানে। সুমন সেই বকবক করেই যাচ্ছে, আর আমি হুহা বলেই যাচ্ছি। এমন সময় পেছনে কেউ চেয়ার টেনে বসে বলল, ভাই কি করছো? পেছনে তাকিয়ে দেখি ভাইয়া চেয়ার নিয়ে আমাদের মাঝে এসে বসে। কি না ব্রো, এই তো গল্প করছিলাম। ও, আমি অনেক ভালো গল্প করতে পারি, করব? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। ওকে। উষা, যা তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আমি উঠে সোজা দৌড়। আর কে পায় আমায়? রাতে ছেলেরা সাদে আর মেয়েরা রিমিয়াপুর ঘরে ঘুমিয়েছি। পরের দিন আমরা গেলাম ছেলের বাড়ি হলুদ দিতে। সবাই হলুদ দিচ্ছে, আমিও হলুদ দিয়ে বেরোবো, তখনই মনে হলো আমার ঘাড়ে সুরসুরি লাগছে। নিজের অজান্তেই পিছনে ঘুরে দেখি একটা 7 কি 8 পড়া ছেলে আমার মাথায় রং দিচ্ছিল। তা দেখে আমি তাকে রাগে ধমক দিয়ে বসি, আর আমার ধমক খেয়ে বেচারা ভয়ে হাতে থাকা পুরো রঙের প্যাকেট আমার উপর ঢেলে দেয়। আমার এবার কান্না করার মতো অবস্থা। আমার অবস্থা দেখে সবাই নিজের মাথায় হাত দিয়ে দেখে সবাইকে রং দেওয়া হয়েছে। আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। নিজের ওপরে রাগ হচ্ছে কেন গেলাম আমি ওকে ধমক দিতে। ধুর। পরের দিন সবাই রং মাখামাখিতে ব্যস্ত। আমাকে যে রং মাখাতে আসে, আমি সবাইকে বলে দিছি যে আমার রঙে অ্যালার্জি, তাই সবাই ঘুরে ঘুরেই যাচ্ছে। এমন সময় ভাইয়া ভূত সেজে এসে বলে, উষা, তুই রুমে যা, নইলে তোকেও সবাই ভূতনি বানিয়ে দেবে। ভাইয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি একটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেই। দরজা লাগিয়ে যেই ঘুরতে যাব, তখনই দেখি আকাশ সবাই বসে বসে টিভি দেখছে। তাকে দেখে আমি তাড়াতাড়ি দরজা খুলব, তখনই উনি বলে উঠলেন, দরজাটা লাগাই থাক, নইলে সবাই রুমে এসে রং মাখিয়ে দিয়ে যাবে। আমি আর দরজা খুললাম না, চুপচাপ গিয়ে বিছানায় বসে পড়লাম। টিভি দেখাতে মনোযোগ দিলাম। টিভি দেখতে দেখতেই আমার মনে হলো কেউ আমার পাশে এসে দাঁড়ালো। আমি সেদিকে তাকাতে দেখি আকাশ আমার পাশে দাঁড়িয়ে দাঁত কেলেই আসেন। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার কপাল থেকে শুরু করে দুহাত দিয়ে দুহাত ভর্তি রং মাখিয়ে দিলেন। তারপর আমার মুখ দেখে নিজে নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খেলেন। তুমি ভাবলে কি করে? আমার বোনের বিয়ে আর আমি সাধু সেজে বসে থাকবো? যাক বাবা, এর থেকে তো আমি বাইরেই ভালো ছিলাম। রাতে সবাই মিলে ছাদে বসে আছি। আজ রাতেই রিমিয়াপুর এই বাড়িতে শেষ রাত, তাই সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছি। আমি রিমিয়াপুর পাশে বসে আছি, আর আমার অন্য পাশে আকাশ বসে আছে। আমাদের মাঝের দূরত্বে একজন অনায়াসে বসতে পারে, তাই আখি যেমন এসে আমার পাশে বসতে যাবে, অমনি কই থেকে যেন সুমন এসে ধূপ করে আমার পাশে বসে দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তাকে এইভাবে বসতে দেখে আখি চোখ মুখ খিচিয়ে ভাইয়ের পাশে গিয়ে বসলো। এই আড্ডাতে আর যাই হোক, পটানোর কাজটা সবাই খুব ভালো করেই করছে দেখছি। সুমন আমার সাথে বকবক করে আমার মাথা ধরিয়ে দিয়েছে, আর ভাইয়া আখিকে পটানোর চেষ্টা করছে, আর সাদিয়া চেষ্টা করছে আকাশকে পটানোর। আকাশ আমার দিকে তাকিয়ে আছে। আমার এসবে কোনো খেয়াল নেই, আমার সব খেয়াল ভাইয়ার দিকে। সব ছেলেরাই বুঝি এরকমই হয়, তা নয় তো কি। একদিকে আমার ফ্রেন্ড সুমির সাথে প্রেম করছে, আর এখানে সে আখিকে পটাচ্ছে। ভাইয়ার সাথে চোখাচোখি হতেই ভাইয়া চোখ নামিয়ে নিল, কারণ সবসময় আমাকে খোঁটা দিলেও সুমির বিষয়ে ভাইয়া আমাকে প্রচণ্ড রকম ভয় পায়, আর আমিও কখনো কখনো তার ফায়দা উঠাই। এমন সময় রিমি আপু বলে উঠল, উষা, একটা গান গাও। গান? এখন? আকাশ, যা তোর গিটারটা নিয়ে আয়। এখন গিটার দিয়ে কি হবে? গাধা, গান হবে, যা তো তাড়াতাড়ি। আকাশ চরম বিরক্তি প্রকাশ করে নিচে গেল গিটার আনতে। গিটার এনে বসতেই সবাই আমাকে গান গাওয়ার জন্য বলল। আমি গান ধরলাম। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে নামতে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না, সে বোঝে না। গিটার বাজছে, তার সাথে আমি গান গাইছি। এই রাতের বেলা নিস্তব্ধ পরিবেশে এই একটা গানই আমার রমরমা মনে হলো। গান গাইতে গাইতেই দেখলাম সবাই চোখ বন্ধ করে আসে, শুধু আকাশে গিটার বাজাতে বাজাতে আমাকে দেখছে। কি হলো, সবাইকে আমার গান শুনে ঘুমিয়ে পড়লো নাকি? এ ব্যাপারে শিওর হওয়ার জন্য মাঝপথেই গান আটকে দিলাম। আমার গান বন্ধ হওয়া দেখে আকাশও গিটার বাজা থামিয়ে আমার দিকে ভ্রুকুচকে তাকালো। তার সাথে সবাই। কি হলো, গান থামালে কেন? সাদিয়ার কথা শুনে আমি দাঁত বের করে হেসে বললাম, দেখছিলাম তোমরা সবাই ঘুমাচ্ছিলে নাকি, আমার গান শুনছিলে। ধুর, মুডটাই খারাপ করে দিলা। এখন আর একটা গান শোনাও। আখির কথায় আমি অবাক আবারও। আবারও শুরু করো। রিমিয়াপুর কথা শুনে আবার গান শুরু করলাম। ও পোলা, ও পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার গান শুনে ভাইয়া তাড়াতাড়ি করে গেয়ে উঠল, ও মাইয়া, ও মাইয়া যে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। ভাইয়ার গান শুনে রেগে মেগে আমিও শুরু করলাম, ও পোলা, ও পোলারে তুই অপরাধী রে, ও মাইয়া, ও মাইয়া রে তুই অপরাধী রে।
ও পোলা রে তুই অপরাধী রে। ও মাইয়া রে তুই অপরাধী রে। আরে স্টপ ইট! কি শুরু করলে তোমরা? গানের মাধ্যমেও ঝগড়া শুরু করে দিলে। কে কোনো অপরাধী? এসব পুলিশদের দেখতে দাও। এখন প্লিজ তোমরা থামো। আরস ভাইয়ের কথা শুনে আমি চুপ। এভাবেই কেটে গেল সারা রাত। পরের দিন সকালে মা বাবা এলো। তাদের দেখে আমি খুব খুশি। সবসময় মায়ের পিছু পিছু থেকেছি সেদিন। দুপুরে সবাই খাওয়ার জন্য ডেকের কাছে গেলাম। আমি মা বাবা ভাইয়া একসাথে বসলাম। ভাত দিয়ে গেছে, এখন তরকারি পালা। দেখলাম আকাশ আজও তরকারি বিতরণে ব্যস্ত। আল্লাহ আজ না পার আমায় না খাইয়ে রাখে এই ছেলে। আমাদের টেবিল আসতেই প্রথমে বাবাকে দিল, তারপর মাকে, তারপর আমাকে যে দিতে আসবে। আমি হাত দিয়ে প্লেট ঢেকে ধরলাম। সাথে সাথে উনি হাত পাশ করে ভাইয়াকে তরকারি দিলেন। ওনার দিকে তাকাতে দেখি উনি দাঁত কেলি হাসছে। ওহো, আমাকে বোকা বানানো হলো। উনি ওখান থেকে যাওয়ার আগে চেঁচিয়ে আরস ভাইয়াকে বলে গেলেন আমাকে পরজে দিতে। সবাই খাচ্ছে আর আমি বসে আছি। ভাইয়াকে দেখে মনে হয় ও আমাকে দেখে আরো বেশি খাচ্ছে। কিছুক্ষণ পর আরস ভাইয়া এলো পরজে নিয়ে। এটা কিসের মাংস? ছাগলে। আমি ছাগলের মাংস খাই না। তো কি খাস শুনি? গরুর খাস না, ছাগলের খাস না? তুই পৃথিবীতে আসলি কেন? কিছুদিন পর শুনবো তুই ভাতও খাস না। ধুর ভাইয়া, আমারে ডাল দেন। ডালের মধ্যে গরুর মাংস ঢোকাইছে খাবি? মেজাজ খারাপ হয়ে গেল আমার। আর ওইদিকে ভাইয়া আমারে দেখিয়ে গরুর হাড্ডি চিবোছে। জানি তো ওই হাড্ডি খাওয়া যাবে না, অসহ্য। সবার খাওয়া শেষে আমাকে মুরগির মাংস দিয়ে ভাত দিল। তখন আমার খিদেই মরে গেছে। খাবার কি প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই তখন বরযাত্রী এলো। অনেক মজাতেই সময়টা কাটলো। রাতের বেলা একসময় কারেন্ট চলে গেল। বিয়েবাড়িতে কারেন্ট যাওয়া মানে মারাত্মক ব্যাপার। সবাই দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে অন্ধকারে আমি, সাদিয়া, আখি, মিলি একসাথে চেয়ারে বসে বসে গল্প করছি। এমন সময় একটা ছেলে এসে বলল তাকে পানি খাওয়াতে। তার কথা শুনে আখি চেতে উঠল। এত এত থাকতে তারা অন্ধকারে বসে আছে, তাদের কাছে পানি চাইতে হলো। তার উপর টিউবওয়েল সামনে আছে। আমাদের কি আপনার ওয়েটার বলে মনে হচ্ছে? আহা, আখি কি করছো কি? মেহমান মানুষ, হয়তো পানির তেষ্টা পেয়েছে। আপনি দাঁড়ান, আমি পানি আনছি। বলে ওখান থেকে উঠে রুমে চলে এলাম। রুম থেকে এক গ্লাস পানি নিয়ে ওনার সামনে ধরলাম। এই নিন। উনিও দাঁত বের করে হেসে পানির গ্লাসে চুমুক দিয়েই সাথে সাথে মুখ থেকে সব পানি ফেলে দিলেন। ইয়াক, ইয়াক, এটা কি? নিমপাতার রস, খান খান, খুব মজা তো। বলেই হাসতে হাসতে আখির সাথে হাই ফাইভ করলাম। আর উনি তেতো মুখ নিয়ে ইয়াক ইয়াক করতে করতে চলে গেল। এই গ্লাসটা বরের দরজা আটকানোর জন্য বানানো হয়েছিল। ওখানে কোনো কাজে আসেনি, তাই এখানেই কাজে লাগালাম। কি হলো? আপনি আমাকে এখানে আনলেন কেন? চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো। বিয়ে শেষ অবধি এই ঘর থেকে এক পাও বের হবে না। মানে কি? বের হব না কেন? বের হবে না যখন বলেছি, তখন বের হবে না। বের হলে পায়ের হাড্ডি ভেঙে খাটে বসিয়ে রাখবো। যাও গিয়ে ঘরে বসো। আমি আপনার কথা শুনতে যাব কোন দুঃখে? আমি বলছি তাই। কোনো কথা না বলে চুপচাপ ঘরে যাও। যাব না? উষা, আই সেড ঘরে যাও। ওনার ঝাড়ন খেয়ে চুপচাপ ঘরে চলে এলাম। কেমনটা লাগে? এখন এই বিয়েতে আমি আনন্দ না করে কি ঘরের মধ্যে বসে থাকবো? তার উপর এই বয়স্ক মহিলাদের মধ্যে নিজেকে রোহিঙ্গা বলে মনে হচ্ছে। ছেলেটাকে তিতা খাওয়ানোর পরে আকাশ আমাকে ডেকে ঘরের সামনে নিয়ে ইচ্ছে মতো ঝেড়ে দিলেন। আমি বুঝতে পারছি না আমাকে ঘরে বসতে দেওয়ার মানে কি। আর আমি বা কেন ওনার কোথায় এখানে বসে আছি? ধুর, সব কথা উপেক্ষা করে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ফেসবুক চালানোতে মন দিলাম। নয়তো এই বয়স্ক মহিলাদের কথা শুনতে শুনতে কখন না জানি আমি বুড়ি হয়ে যাই। বিদায়ের পালা শেষ হলো। বাড়ির সবাই স্বাভাবিকভাবেই আছে। কাল বিকেলে আমরা চলে যাব। বেশ রাত করেই সবাই ঘুমাতে গেল। সারাদিনের ধকলে শোয়ার সাথে সাথেই চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে আমরা বেরিয়েছি গ্রাম দেখতে। আজ চলে যাব, তাই সকালে সবাই মিলে গ্রাম দেখার প্ল্যান করলাম। বিকেলবেলা আবার রিমো আপুকেও আনতে যাবে। ভাইয়া, আমি, আখি, সাদিয়া মিলে, আকাশ, আরস ভাইয়া সবাই মিলে বেরিয়ে পড়লাম। গ্রামের চারপাশটা অনেক ভালোই। এর আগে কখনো এই গ্রামে আসিনি। চারপাশটা দেখতে দেখতেই আমার নজর গেল সামনের এক খোলার দিকে। সেখানে কিছু ছেলে মেয়ে ক্রিকেট খেলছে। আমি একটু ঝুঁকে আখির কানের কাছে এসে বললাম, আখি, তুমি কি ক্রিকেট খেলতে পারো? অল্প অল্প পারি। কেন? চলো খেলবো। কোথায়? সামনে। ধুর, ওরা খেলতে দিলে নাকি? সেটা ছেলেরা বুঝে নেবে। আমরা খেলতে পারলেই হলো। আমার কথা শুনে আখি হেসে বলল, ওকে। আমি আকাশ ভাইয়াকে বলি, ওকে। আখি খেল। আকাশকে বলতে আমি ধরলাম ভাইয়াকে। অনেক ধস্তাধস্তির পর তারা চলল পিচ্ছিদের কাছে। তাদের কয়েকটা ধমক দিয়ে পাশ কাটিয়ে দৌড় দিল আরস ভাইয়া। আমি গিয়ে বেড হাতে নিলাম। ভাইয়া বোলিং করবে। আরস ভাইয়া সাইডে দাঁড়ালো। আর আকাশ আমার পেছনে দাঁড়ালো। আখি, সাদিয়া, মিলি তারাও পাশে গিয়ে দাঁড়ালো বল ক্যাচ করার জন্য। চারপাশে পিচ্ছিরাও ঘিরে আছে। বাহ,
খুব তাড়াতাড়ি একটা ক্রিকেট টিম তৈরি হয়ে গেল। ভাইয়া বল নিয়ে দৌড়াচ্ছে, আমি ব্যাট নিয়ে সেদিকে মন দিলাম। এমন সময় আমার সামনে ছোট ছোট চুলগুলো উড়ে আমার চোখে পড়ে খুব বিরক্ত করছে। আমাকে ধর, ব্যাট ছেড়ে দিয়ে চুল ঠিক করতে লাগলাম। চুলগুলো ভালো করে ঠিক করে যে ব্যাট নিয়ে সামনে তাকালাম, দেখি ভাইয়া দৌড়ে আমার দিকে আসে। এ কি, ভাইয়া এভাবে দৌড়ে আমার দিকে আসছে কেন? কিছুক্ষণ পর বুঝলাম আমার দিকে নয়, আমার পেছনে আকাশের দিকে যাচ্ছে। ও মা! আকাশ কপালে হাত দিয়ে কেন দাঁড়িয়ে আছে? কি হলো? সবাই আকাশের কপাল দেখছে, আর আকাশ আমার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করছে। ভাগ্যিস বলটা বেশি জোরে ছড়িনি, না হলে নিশ্চিত কপালটা ফেটে যেত। ভাইয়ার কথা শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কি হয়েছে। ভাইয়া বোলিং করেছিল সেটা আমি না দেখেই চুল ঠিক করতে ব্যস্ত ছিলাম। আর এইদিকে বল আমার পাশ থেকে গিয়ে সোজা আকাশের কপালে। আমি ক্রিকেট খেলতে পারি না, তাই ভাইয়াকে বলেছিলাম আস্তে বোলিং করতে। তাই বলটা ধীরেই করেছিল। আঘাতটা অতটা গভীর নয়, কিন্তু ওনার রাগটা অনেক গভীর আমার ওপর। হয়তো ভাইয়ারাও আছে, তাই কিছু বলতে পারছে না। এরা না থাকলে হয়তো এতক্ষণে আমাকে গিলে খেত। কি রে, তোর চুল সামলাতে পারিস না তো? চুল রেখেছিস কেন? কেটে ফেলতে পারিস। বারে, চুল হচ্ছে মেয়েদের সৌন্দর্য। আর তুই আমার এত সৌন্দর্য চুলগুলো কেটে ফেলতে বলছিস? তো কি করব? তোর এই চুলের জন্য তো এত কিছু। আজ তুই ঘুমালেই তোর সব চুল কাছে দিয়ে কাটবো। কাটতে আসিস, তারপর দেখবি মজা। বলে আকাশের দিকে তাকালাম। ওনাকে দেখে যেমন খারাপ লাগছে, তেমনই হাসি পাচ্ছে। ইতোমধ্যে আখিরা মুখ চেপে হাসতে শুরু করে দিয়েছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। এটাই গ্রামের সবচেয়ে বড় পুকুর। অনেকটা জায়গা নিয়ে এই পুকুরটা শান বাঁধানো। ভাইয়া, আরস ভাইয়া, আকাশ সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। আর আমরা মেয়েরা শানের পাশে পুকুরের পাড়ে দাঁড়িয়ে গল্প করছি। খুব ভালো লাগছে পুকুরটা দেখতে। এপাশ থেকে ওপাশের গাছপালাগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে। আমরা গল্প করছি আর হাসছি। এমন সময় পেছন থেকে কেউ একজন আমাকে ঠেলে দিল। আমি টাল সামলাতে না পেরে সোজা পুকুরে ধপাস করে পড়ি। আমার যে পানিতে ফোবিয়া, আমি সাঁতার জানি না। পুকুরে পড়ে প্রত্যেকটা ডুব আমার কাছে মনে হচ্ছে এই ডুবটাই আমার শেষ ডুব। আমি গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছি। এই গভীরতা থেকে আর উঠতে পারবো না। অনেক চেষ্টা করছি বাঁচার জন্য, কিন্তু পারছি না। দম বন্ধ হয়ে আসে। এমন সময় মনে হলো কেউ আমার হাত ধরে টানছে। কিছুক্ষণ পর কেউ আমার কোমর ধরে আমাকে শানের উপর বসিয়ে দিল। আমি খোলা বাতাস পেয়ে বুকে হাত রেখে কাশতে লাগলাম। আখের ভাই এসে আমাকে ধরল। কিছুক্ষণ ধরে বুক ভরে নিঃশ্বাস নিলাম। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে সামনে তাকাতে দেখি আকাশ পুকুরের পানিতে কোমরে দুহাত দিয়ে আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। পুকুরের গভীরতা ওনার পেটের কিছুটা ওপর পর্যন্ত। তার মানে আমার হয়তো গলা পর্যন্ত হতো। তাহলে আমি পুকুরের তল খুঁজে পাচ্ছিলাম না কেন? আর পাবোই বা কিভাবে? আমি তো চেষ্টাই করিনি পুকুরের তলে পা দিয়ে দাঁড়ানো। ভয়ে চোটে সবকিছু ভুলে গিয়েছিলাম। শুনি, অতই যদি মরার শখ ছিল তো এখানে ঝাঁপ দিলে কেন? পদ্মা নদীতে তো তার জন্য ফাঁকা পড়ে আছে, ওখানে যেতে পারতি। আমি ভাইয়ের কথা শুনে ভ্রুকুচকে তার দিকে তাকালাম। তা মরার শখ এত, সেটা তো আমাকে বললেও পারতে। আমি চুবি চুবি এখানেই মারতাম। হায় আল্লাহ, এটাই কি কম ছিল যে আর একটাকে পাঠাই দিলা? আকাশের কথা শুনে রেগেমেগে বলতে লাগলো, আশ্চর্য তো, কেউ কি ইচ্ছে করে মরতে চায়? আমি জানি পানিতে আমার ফোবিয়া। তাহলে ঝাঁপ দিলি কেন? আরে আমি ঝাঁপ দিইনি, কেউ আমাকে পেছন থেকে ঠেলে দিয়েছে। এরকম বেহায়া মজা আবার কে করবে? বলেই আরস ভাইয়া আখিদের দিকে তাকালো, সাথে আমিও। ওরা সবাই সবার দিকে চাওয়াচাই করছে। কেউই ধাক্কা মারেনি। তাহলে কে ধাক্কা দিল? ভাবতে ভাবতে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে চোখ গেল। আল্লাহ, উঠাও নাও। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা লাল রঙের গরু গাছের সাথে বাঁধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। মারাইলা কেউ আমারে? এই গরু দেখে আমার সাথে শত্রুতা পালন করতেছে। সবাই ব্যাপারটা বুঝতে পেরেই হেসে গড়াগড়ি খেতে লাগলো। কিন্তু আমি হাসতে পারছি না। পুকুরে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। চল বাড়ি চল। ভাইয়ার কথা শুনে আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকালাম। ভাইয়া খুব স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমার চোখের ভাষা পড়তে পারছে না। এবার আমি চোখ নামিয়ে আকাশের দিকে তাকালাম। সে নিজের শরীরের দিকে এমনভাবে তাকালো যেন শরীর শুকনো থাকলে এক্ষুনি আমাকে ওনার শার্টটা খুলে দিতেন। এরই মাঝে বুঝতে পারলাম কেউ আমার শরীরে কিছু জড়িয়ে দিচ্ছে। তাকে দেখলাম ভাইয়া নিজের শার্টটা খুলে আমাকে জড়িয়ে দিল। আমিও সেটা ভালো করে জড়িয়ে নিয়ে উঠে পড়লাম। আমি রেডি হয়ে বসে আছি। মা আন্টির সাথে কথা বলছে। আমার মেজাজ চরম পর্যায়ে উঠে আছে। কারণ রিমিয়াপুকে আনতে যাওয়ার শেষ পর্যায়ে এসে আখি জেদ ধরে আমাকে তার সাথে যেতে হবে, নয়তো সে যাবে না। এরকম একটাও যুক্তিকর জেদের মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি যাব না বলে বসে আছি, আর সে বসে আছে যাবে তো আমাকে নিয়ে যাবে। আর যাওয়া না যাওয়াতে আমার কিছু যায় আসে না। আমি তো বাড়ি যাব। কিন্তু সমস্যা হলো এখন আন্টিও জোর করা শুরু করে দিয়েছে যে আমাকেও যেতে হবে। বারবার বলছি যে যাব না যাব না, কিন্তু কেউ কিছু শুনছেই না।
মেহমান বাড়ির বড়রা বলছে তাই বেশি জেদও দেখাতে পারছি না। শেষমেশ আমাকে রাজি হতে হলো। আখি খুশিতে লাফ দিয়ে রেডি হতে চলে গেল। মা বাবা ভাইয়া সবাই বাড়ি চলে গেল, আর আমি বসে রইলাম। কিছুক্ষণ পর আখি রেডি হয়ে বের হলো। চারজন দাদির বয়সী মহিলা, আখি, আমি, সাদিয়া আর মিলি যাব রিমি আপুকে আনতে। একটা অটো ঠিক করা হলো, কিন্তু অটোতে দুজনের জায়গা হচ্ছে না। আমি আর আখি দাঁড়িয়ে আছি। আমার আরও মাথা গরম হয়ে গেল। আমি না থাকলে হয়তো এতক্ষণে একজনের জায়গায় বের হয়ে যাইতো। এমন সময় আকাশ বাইক নিয়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। আকাশকে দেখে অটো ছেড়ে দেয়, কিন্তু আমরা এখনো ওখানে দাঁড়িয়ে আছি। মূল কারণ কে আগে চড়বে। আমি বলি তুমি আগে চড়ো, ও বলে তুমি আগে চড়ো। আশ্চর্য তো, তোমার কাজিন তুমি আগে চড়বে না তা আমাকে বলছে। আমাদের এসব বিড়বিড় করা শুনে আকাশ বিরক্ত হয়ে বললেন, উষা, উঠে বসো। আমি কেন বসবো, আখি বসবে। উষা বেশি কথা না বলে তাড়াতাড়ি ওঠো। না, আমি উঠবো না। আজব তো, আমাকে কি তোমার চরিত্রহীন বলে মনে হয় যে আমি তোমার গা ঘেঁষে বসে থাকবো? হোয়াট ননসেন্স! তা কেন মনে হবে? তাহলে উঠছো না কেন? আমি চরম বিরক্তি নিয়ে আখির দিকে তাকালাম। ও মুখ টিপে হাসছে। এই কথাতে হাসার কোনো মানেই হয় না। একরাশ বিরক্ত নিয়ে অবশেষে আমি আগে উঠলাম। তারপর আখি উঠল। বাইক একটু বড় ছিল, তাই মাঝখানে একটু ফাঁকা রেখে আমার হাত ব্যাগ সেখানে রাখলাম। বাইক চলতে শুরু হলো। কিছু দূর গিয়ে বাইক একটা উঁচু নিচুতে পড়তেই আমার হাত অটোমেটিক ওনার কাঁধে চলে গেল। সাথে সাথে হাত ছড়িয়ে নিলাম। কি হলো? তুমি কি সুযোগের অপব্যবহার করছো? মানে, সুযোগ বুঝে ইচ্ছে করে এইভাবে আমার শরীরে হাত দেওয়ার মানে কি? আমি মোটেও ইচ্ছে করে আপনার কাঁধে হাত রাখিনি। বাইক উঁচু নিচুতে পড়ার কারণে এরকমটা হয়েছে। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার গায়ে হাত দিয়েছ। কখনো না। আমার তো মনে হয় আপনি ইচ্ছে করে বাইক উঁচু নিচুতে ফেলেছেন। হো, আমার বয়ে গেছে। এরকম একটা স্যাঁচরা মেয়ের জন্য আমার বাইকের কষ্ট দেওয়া। কি বললেন? স্যাঁচরা আর আমি? হ্যাঁ। তুমি কিভাবে সারাদিন ওই সমনের সাথে লেগে থাকো? তুমি স্যাঁচরা নয়তো আর কি? এই, আপনি বাইক থামান, আমি নামবো। কেন? আপনার সাথে আমি এই বাইকে কিছুতেই যাব না। আপনি বাইক থামান। না, থামাবো না। দেখি তুমি কি করো। আমি বলছি আপনি বাইক থামান, নয়তো আমি চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেব। আচ্ছা, এত সাহস? ওকে দাও। তবু আমি বাইক থামাচ্ছি না। আমি কিন্তু সত্যি সত্যিই ঝাঁপ দেব। দিতে তো বলছি, দাও না। ওকে। বলেই চুপচাপ বসে রইলাম। রাগী হতে পারি, বোকা নই যে চলন্ত বাইক থেকে ঝাঁপ দিয়ে মরতে যাব। আখের দিকে তাকিয়ে দেখি সে হাসছে। আমার রাগ কয়েক গুণ বেড়ে গেল। কি হলো, ঝাঁপ দিচ্ছ না কেন? তার মানে কি আপনি আমাকে সত্যি মেরে ফেলতে চাইছেন? এই কথাটাই না জানি কি এমন হলো। সাথে সাথে বাইক থামিয়ে বাইক থেকে নেমে সোজা দিল আমার গালে কষে একটা চড়। আমি হতবম্ব। আখি ভয়ে সাথে সাথে নেমে পড়েছে বাইক থেকে। আমি এখনো বাইকে বসে আছি, গালে হাত দিয়ে। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এই ভরা রাস্তায় আমাকে এইভাবে চড় মেরে অপমান করার মানে আমি এখনো বের করতে পারলাম না। আমি শুয়ে শুয়ে চোখে জল ফেলছি। আখি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটা সেই তখন থেকে আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই শান্ত হতে পারছি না। কি করে হব? এতগুলো মানুষের সামনে ওই চরটা আমার হজম হয়নি। তারপর এখনো বুঝলাম না আমার দোষটা কি ছিল। আমি জোরে জোরে ও কথা বলিনি তাহলে। চর মারার পর আবার ধমক দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। আমাদের একটা অটো ভাড়া করে দিয়ে উনি চলে যায়। রিমিয়াপুর বাড়িতেও সারাদিন চুপচাপ ছিলাম। রাতে রিমিয়াবুকে নিয়ে এসে ওই যে বিছানায় শুয়েছি, আর উঠিনি। এতক্ষণ আকাশের সাথেও আর দেখা হয়নি। আর দেখা না হলেই ভালো। কাল সকালে ঘুম থেকে উঠে এখান থেকে চলে যাব। আর কোনোদিনও এখানে আসবো না। ওই আকাশের সামনে তো কখনোই না। এরই মাঝে আমার ফোনে মেসেজ টোন বেজে উঠল। আমি মেসেজ অন করে দেখি অপরিচিত এক নাম্বারে কেউ মেসেজ দিয়েছে। উষা, এক্ষুনি ছাদে এসো, কিছু কথা আছে। আজব তো, কে এটা? ছাদে কেন যেতে বলছে? আমি টাইম দেখলাম 12টা বেজে 4 মিনিট। এত রাতে আমাকে ছাদে আবার কে ডাকছে? পরক্ষণেই মনে হলো নিশ্চিত এটা আকাশ। আকাশই হবে। কে কথা বলবে আমি খুব ভালো করেই জানি। আর এত রাতে ছাদে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কেউ দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর উনি ডাকলে আমাকে যেতে হবে নাকি? আমি ফোন রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার আমার ফোন বেজে উঠল। আমার মেসেজ দিয়েছে। কি হলো, এখনো আসছো না কেন? আমি যাব না। তুমি আসবে আর এক্ষুনি আসবে। জোর খাটাচ্ছে, তার মানে তো এটা শিওর আকাশই। আমি আবারও রিপ্লাই দিলাম। আমি যাব না মানে যাব না। উষা, প্লিজ, শুধু একটা দেখা করো। তারপর না হয় আর কখনো তোমার সামনে আসবো না আমি। কি করব, যাব কি না? এত রাতে আমাকে ছাদে ডাকার কারণ কি? সরি বলবে? উফ, কি করি কি করি। একবার বরং যাই। যদি সরি বলতে আসে তো দেব কয়েকটা কথা শুনিয়ে। আমি উঠে বসলাম যাওয়ার জন্য। আমার ওঠা দেখে আঁখি বলতে লাগলো, কি হলো, কোথায় যাচ্ছ? একটু বাইরে এক্ষুনি আসি বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরে সাদিয়া মিলিও ছিল।
কিন্তু তারা ঘুমিয়ে শেষ। আমি ধীরে ধীরে সিঁড়ি ঘরের দিকে যেতে লাগলাম। সিঁড়ির দরজা খোলাই আছে, হয়তো আমার জন্যই খোলা রেখেছে। বাড়ির সবাই শুয়ে পড়েছে নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে, তাই আমাকে দেখে ফেলার আশঙ্কা কারণেই আমি মৃদু পায়ে ছাদে উঠলাম। ছাদে গিয়ে দেখি আকাশ অন্যদিকে মুখ করে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি মাথায় 440 ভোল্টের আগুন জ্বালিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। কি হলো? এত রাতে আমাকে ছাদে রেখেছেন কেন? সরি। সরি? কিসের জন্য সরি? বিকেলে আমার ওইভাবে রিয়াক্ট করাটা উচিত হয়নি। ওহো, এই কমন সেন্সটা তাহলে আপনার মধ্যে আছে। আমি তো ভেবেছিলাম কমন সেন্স, কমন জাতীয়টাও আপনার মাঝে নাই। তখন অতগুলো মানুষের সামনে আমাকে বিনা দোষে অপমান করলেন, আর এখন রাত 12টায় আমাকে ছাদে ডেকে সরি বলা হচ্ছে। আর আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে ক্ষমা করে দেব? ইম্পসিবল। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আর আপনিও আমাকে সরি বলে বৃথা সময় নষ্ট করবেন না। বলেই চলে আসার জন্য ঘুরে পা বাড়ালাম। তখনই উনি বলে উঠলেন, কাল চলে যাবে। আমি আবার ওনার দিকে তাকিয়ে বললাম, কোনো সন্দেহ আছে? আমি যদি পারি তো আজকেই চলে যাই। তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট? আর আমার কেন বলুন তো? আমি তো আরও এখান থেকে যেতে পারলেই বাঁচি। আমি পারলে এক্ষুনি এখান থেকে চলে যাই, যতই হোক। আর আপনার মুখটা তো আমায় দেখতে হবে না, তাই না? বলেই চলে আসতে লাগলাম। তখনই আমার কানে একটা কথা ভেসে এলো, যা শুনেই আমি ওখানেই থমকে গেলাম। আমার কানে বারবার ওই একটা শব্দই বাজছে, আই লাভ ইউ। আমি কি পাগল হয়ে গেলাম? কি সব শুনছি আমি? আমি শিওর হওয়ার জন্য আবার ঘুরে ওনার কাছে গিয়ে বললাম, কি বললেন আপনি? যা শুনেছ তাই বললাম। আমি বুঝতে পারিনি। আপনি আবার বলুন, কি বলেছেন আপনি? এবার হয়তো উনি আমার কথা শুনে রেগে গেলেন, তাই চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করতে করতে অন্যদিকে ঘুরে বললেন, ডার্ন ইট। ওনার বিড়বিড় করা শুনে আমি রেগে বললাম, এই, আপনি আমাকে পাগল পেয়েছেন? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই করছেন, যা ইচ্ছে তাই বলছেন। পাগল আমি? খেলনা পেয়েছেন আমাকে? দোষ করেছেন আপনি, আর গালি দিচ্ছেন আমাকে? মজা করছেন আমার সাথে? আমাকে ড্যামিট বলছেন? আপনি ড্যামিট, আপনার ঘাড় ড্যামিট, আপনার 14 গোষ্ঠী। হুম। আমার চোখ বড় বড় হয়ে গেছে। এ কি করছেন উনি? উনি কি সত্যি পাগল হয়ে গেছেন? আমি প্রাণপণে নিজেকে ওনা থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ। উনি আচমকা এসে এক হাতে আমাকে জড়িয়ে ধরে অন্য হাতে আমার মাথা চেপে ধরে আমার ঠোঁট দখল করে নিলেন। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখের কোণ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। ছি, এটা উনি কিভাবে পারলেন? আমি এখনও নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত। কিছুক্ষণ পর উনি নিজে আমাকে ছেড়ে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে এক হাতে নিজের ঠোঁট মুছলেন। আমি ওখানে কাঁদতে লাগলাম। পাগল হয়ে গেছেন আপনি? কি করলেন এটা? পাগল হইনি। তোমাকে শুধু বোঝাতে চেয়েছি যে আমি যা বলছি তা মজা নয়। আই এম সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। ছি, চুপ করুন। আপনার ভালোবাসা কি এরকম? আমারই ভুল। আমাকে আগে থেকে বোঝা উচিত ছিল। আমার প্রতি আপনার দৃষ্টিকোণ। ছি, আপনি এতটা নীচ আমি কখনো ভাবিনি। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কখনো না। উষা দেখো, খবরদার এগোবেন না। আর এক পা এগোলে আমি কিন্তু চেঁচাবো। উষা, আমার কথাটা শোনো। আমি সত্যি বলছি, আই লাভ ইউ। চুপ করুন। আর একটা কথা আমি শোনার ইচ্ছে আমার নেই। আর নাই আপনার মুখ দেখার। ছি। বলে আমি ছাদ থেকে নেমেলাম। ছাদে না গেলেই হয়তো আমার। আমিও কতটা বেহায়া। উনি বললেন আর আমি ছুটলাম। ছি, কতটা নোংরা উনি। যে সমাজে একটা ছেলে একটা মেয়ের হাত ধরলেই তার বদনাম হয়ে যায়, সেখানে উনি আমাকে। ছি ছি ছি। নিজের প্রতি ঘেন্না হচ্ছে আমার। আমি টিউবওয়েলে গিয়ে নিজের ঠোঁট ঘষতে লাগলাম, কিন্তু যা দাগ লাগার তো লেগেই গেছে। সেই দাগ কি আর উঠবে? প্রায় অনেকক্ষণ আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কি বললো আকাশ ভাইয়া? আখির এমন প্রশ্নে আমি চমকে গেলাম। ও কি করে জানলো যে আমি আকাশের সাথে দেখা করতে গিয়েছিলাম? কই, কোথায় আকাশ? ওনার সাথে এত রাতে আবার কোথায় দেখা হবে? একদম মিথ্যে বলবে না। আমি জানি তুমি আকাশ ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে। আরে, আমি তো ভাইয়াকে এই প্ল্যানটা দিয়েছিলাম। নিশ্চয় তোমার রাগ ভেঙেছে, তাই না? মানে, তুমি দিয়েছিলে মানে কি? মানে আমি সব জানি। আকাশ ভাইয়া যে তোমায় লাইক করে আমি তা জানি। আরে, আজ তো তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছিলাম ভাইয়ার কথাতেই। সে চাইতো আরও একটা দিন এই বাড়িতে তোমায় আয়ও বাড়ো। তার মানে এসব কিছু তোমরা দুজনেই জানতে। আই মিন তুমিও জানতে। হুম। এ কথাটা শোনার সাথে সাথেই আমি অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। সবাই এক একটা ধোঁকাবাজ। কারো সাথে আর কথা বলবো না। কাল সকালেই এখান থেকে যেতে পারলেই বাঁচি। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম ওই বাড়ি থেকে। আরস ভাই আমায় বাড়ি পৌঁছে দিয়ে গেল। এরপর থেকে আমি আমার পড়াশোনায় মন দিলাম। মনে হয় অন্য কোন দিকে মনোযোগ দেওয়ার সময় আমার নেই। ধীরে ধীরে সময় কাটতে
আমি ইন্টার ফাইনাল এক্সাম শেষ করে ভার্সিটিতে ভর্তি হলাম। এতদিনে আকাশের সাথে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু আমি সবসময় উনাকে এড়িয়ে যেতাম। উনিও কোনো কথা বলতেন না। এভাবেই সময় যেতে লাগলো। একদিন আমি ভার্সিটি থেকে ফিরছি, এমন সময় আচমকায় কেউ একজন এসে আমার সামনে বাইক থামালো। আচমকা বাইক থামে আমি কিছুটা চমকে যাই। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে দেখি আমার সামনে আকাশ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার রক্ত মাথায় চলল। এইভাবে চমকে দেওয়ার মানে কি? উষা, বাইকে উঠে এসো। কেন? আমি আপনার বাইকে উঠবো কেন? তোমার সাথে কিছু কথা আছে আমার। প্লিজ উষা, একটু সময় দাও আমার নিজেকে এক্সপ্লেন করার। দেখুন, আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি আসতে পারেন। উষা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। প্লিজ কিছু সময় দাও আমায়। যা বলার এখানেই বলেন। আপনাকে দেওয়ার মতো কোনো সময় আমার নেই। উষা প্লিজ, আমি বললাম তো, যা বলার এখানেই বলুন। ওকে ফাইন। শোনো, আমি আজই চলে যাচ্ছি। তুমি নিশ্চয়ই জানো যে আমি আর্মির জন্য ট্রাই করছিলাম। আমি চান্স পেয়ে গেছি। আজ রাতের ট্রেনে আমি চলে যাচ্ছি আর্মি ট্রেনিংয়ের জন্য। ভেবেছিলাম আজকের দিনটা তোমার সাথে টাইম স্পেন্ড করব। তোমার সাথে কাটাবো, তোমার অভিমান ভাঙাবো। কিন্তু তুমি আছো তোমার জেদ নিয়ে। থাকো, তুমি তোমার জেদ নিয়ে। অল দ্য বেস্ট ফর ইউর জেদ বাই। বলেই উনি এমনভাবে বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন যেন ওই বাইকটাই আমি। পারলে আমাকে ওইভাবে স্টার্ট দিত। উনি চলে গেলেন। ওনার যাওয়া দেখে আমার বুকটা দুমড়ে মুচড়ে গেল। আগে তো তবু দুদিন একদিন দেখা হচ্ছিল, এখন তাও হবে না। কিন্তু আমার তো এতে খুশি হওয়ার কথা। তাহলে আমি খুশি হতে পারছি না। মনে হচ্ছে কেউ বুকের মাঝে খুব জোরে হাতুড়ি পিটছে। চোখ ছলছল করে উঠল। কেন তা আমি নিজেও জানি না। নিজেকে সামলে আমি চললাম বাড়ির দিকে। সময় যেতে লাগলো। দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস, মাসের পর মাস কাটতে লাগলো। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু এর মাঝে ওনার একাকিত্বটা আমাকে কুরে কুরে খাচ্ছে। ওনার একাকিত্বের অনুভবটাই আমাকে বুঝিয়েছে আমি ওনাকে ভালোবাসি। হ্যাঁ, আমিও ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ওনার স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এরই মাঝে খবর পেলাম উনি ট্রেনিং থেকে ফিরে এসেছেন। ওনার সিলেকশনও হয়ে গেছে। সত্যি মনের মাঝে একটা শীতল হাওয়া বয়ে গেল। ওনাকে দেখার ইচ্ছে প্রবল হলো। পরের দিন কলেজ করে ওনার গ্রামে চলে গেলাম ওনাকে দেখতে। ওনাদের বাড়িতে যেতে হলো না, কারণ রাস্তা দিয়ে ওনাকে দেখা যাচ্ছে। আকাশদের বাড়িটা অনেক বড় হওয়ায় ওনাদের ছাদের রাস্তা দিয়ে দেখা যায়। আমিও রাস্তাতেই দাঁড়ালাম, কারণ ছাদে ওনাকে দেখা যাচ্ছে। উনি একটা চেয়ারে গিটার হাতে বসে আছেন। দূর থেকেই দেখছি ওনাকে। কি সুন্দর লাগছে ওনাকে। চুল আর্মির ছাদ দেওয়া, নীল রঙের গেঞ্জি আর গ্যাবার্ডিংয়ের প্যান্টে সত্যি ওনাকে খুব সুন্দর লাগছে। এর আগে কখনোই আমি ওনার দিকে এমনভাবে দেখিনি। তাই হয়তো ওনার সৌন্দর্যটা আমি বুঝতে পারিনি। এই জন্য বুঝতে পারিনি এত মেয়ে ওনার প্রতি ক্রাশিত কেন। আজ ওনাকে দূর থেকে দেখে আমি নিজেই ক্রাশ খেলাম। কিন্তু আমি এখন ওনাকে কি করে বলি যে আমি ওনাকে ভালোবাসি? এখন যদি বলি ভালোবাসি, তাহলে হয়তো উনি ভাববেন উনি জব পেয়েছেন তাই আমি ওনাকে এখন ভালোবাসি। আমি কোনো অপবাদ নিতে চাই না। তাই আমি ওখান থেকে চলে এলাম। ওনাদের গ্রাম থেকে এসে সোজা বাড়িতে ঢুকে আজ মনটা খুব ফুরফুরে লাগছে। ভাইয়ার সাথেও জমিয়ে ঝগড়া করেছি। পরের দিন আর ভার্সিটি যাইনি। বাড়িতে বসে নোট করতে লাগলাম। বাড়িতেও কেউ নেই, সবাই সবার কাজে বেরিয়েছে। আমি আমার ঘরে বসে বসে টিভি দেখছি আর নোট করছি। এমন সময় মনে হলো কেউ আমার পাশে এসে দাঁড়ালো। চোখ তুলে তাকাতে আমি অবাক। আমার পাশে আকাশ দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি উঠে দাঁড়ালাম। আপনি এখানে? তুমি জানো আমি ট্রেনিং শেষ করে বাড়ি ফিরেছি। তবু তো আমাকে একবার দেখতে যাওনি কেন? আমার ইচ্ছে হয়নি সেজন্য যাইনি। আপনি এখন আসুন, আমার কাজ আছে। কথাটা বলে ওনার কাছ থেকে সরে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। তার আগে উনি আমাকে জড়িয়ে ধরলেন। উষা, কেন বারবার আমার থেকে দূরে যাও? তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আগে তবু লুকিয়ে হলেও প্রতিদিন তোমাকে দেখতাম, কিন্তু ওখানে গিয়ে একবারের জন্য তোমাকে দেখতে পাইনি। আর নাই তোমার সাথে কোনো কথা হয়েছে। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। ওখান থেকে আসার জন্য আমার মনটা ছটফট করছিল। তবু আমি ওখানে সব কষ্ট সহ্য করে সব টেস্টে উত্তীর্ণ হয়েছি। কেন জানো? কারণ যদি আমি চাকরি পাই তাহলে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবো, শুধু তাই ভেবে। কিন্তু তুমি এখন পর্যন্ত আমাকে এড়িয়ে চলছো কেন উষা? আমি কি তোমার যোগ্য নই? আমি নিজেকে ওনা থেকে ছাড়াতে চাইছি কিন্তু পারছি না। এমন সময় দরজা দিকে চোখ যেতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন কি হবে? কি করব আমি? আমার বুক ধকবক করা শুরু করলো, কারণ দরজায় দাঁড়িয়েছে স্বয়ং মা। আমার মুখে মা কথাটা শুনে আকাশ আমাকে ছেড়ে দরজার দিকে তাকালো। দরজায় মা তাকিয়ে আছে। মাকে দেখে আকাশ অবাক হয়ে গেল। আন্টি আসলে, শ্যাট আপ আকাশ, আমি এখন কিছু শুনতে চাইছি না। তুমি বাড়ি যাও। আন্টি প্লিজ, একবার আমার কথাটা শুনো। আমি বলছি বাড়ি যাও তুমি। আন্টি এখানে উষার কোনো দোষ নেই। আকাশ, আমি বলেছি
আমি এই মুহূর্তে কিছু শুনতে চাইনি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মায়ের কড়া গলা শুনে আকাশ একবার আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। তারপর আবার মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। কারণ এখন মাকে কিছু বোঝালে তার উল্টোটাই সে বুঝবে। তাই আর কিছু না ভেবে উনি বেরিয়ে গেলেন। আমার বুক ধুকবুক ধুকবুক করছে। কারণ এই বিষয়টা আমাদের বাড়ির সবাই জেনে গেছে। বাবা আকাশদের বাড়িতে গিয়ে বলেছে তারা যেন নিজের ছেলেকে সামলে রাখে। এই কথাটা শুনে তারাও যেতে চায়। এক কথায় দুই কথায় তর্কাতর্কি লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে এসে তারা আমাকে ক্যারেক্টারলেস পর্যন্ত বলে। আমি নীরব দর্শকের মতো সব সহ্য করেই যাচ্ছি। এই ঝগড়ার একটা বড় ঝড় আমার ওপর দিয়ে যায়। সহ্য করতে হয় প্রচণ্ড আঘাত। বাবা মা কখনোই ভাবিনি যে আমি এমন কিছু করতে পারবো। তাই হয়তো এই আঘাতটা একটু বেশি গভীর ছিল। দুই পরিবারের সম্পর্ক ভাঙল। আর একটা নতুন সম্পর্কের সূচনা হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেল। বাবা রাগ করে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। আমি কোনো মতে বাবার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে বাবার কাছে ভিক্ষে চাইলাম যেন তারা আমাকে আর কয়েকটা বছর পড়ালেখার সুযোগ দেয়, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেয়। প্রথমে বাবা না মানলেও পরে রাজি হন। কিন্তু তবুও আমি বাবা মার কাছে এক কলঙ্কিত মেয়ে হয়ে রয়ে গেলাম। যে মেয়ের ঘরের দিন দাহারে একটা ছেলে ঢুকে, পাড়া প্রতিবেশী এ নিয়ে কানাঘুষি করে, মুখের ওপর কিছু না বললেও পিঠ পিছে অনেক অপবাদই আমাকে দেয় তারা। এই সময় আমার পাশে ছায়া হয়ে থেকেছিল আমার ভাই। সত্যি আমি তাকে বুঝি না। একটা সময় ছিল যখন আমাকে খোঁটা দিতে দিতে তার সময় যেত। আর সে আমাকে আগলে রেখেছে। বাবা মা ভালোবাসা থেকে বঞ্চিত হলেও সে কখনোই তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে দেয়নি আমার। তার কিছুদিন পরেই আকাশ আর্মি ক্যাম্পে জয়েন করে। এইভাবে কাটতে লাগলো আমাদের দিনগুলো। অনেক বাধা পেরিয়ে পড়াশোনা শেষ করলাম। একটা চাকরির জন্য হন্যে হয়ে ছুটে বেরিয়েছি চারদিক। কিন্তু বলে না, স্বপ্ন দেখা যতটা সহজ, সেটা পূরণ করা তার থেকে অনেক বেশি কঠিন। তাই অনেক চেষ্টার পরে কোনো ব্যাংকে জব পেলাম না। তাই হাল ছেড়ে দিয়ে শহরের এক স্কুলে ম্যাথমেটিক্সের টিচার হিসেবে জয়েন হলাম। এর মাঝে অনেকবার আকাশের সাথে আমার দেখা হয়েছে। আমি তাকে বারবার এড়িয়ে গেছি। কারণ এই বিষয়ে যে ঝামেলায় আমি একবার পড়েছি আর বারবার আমি পড়তে চাই না। আর এত বছর পর হয়তো উনি আমায় ভুলে গেছেন। আমাকে ভুলে হয়তো অন্য কাউকে নিয়ে স্বপ্ন বুনছেন। কিন্তু ওনার প্রতি আমার অনুভূতিগুলো যে আবেগ নয়, সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। তাই তো এত বছরে আমি ওনাকে ভুলতে পারলাম না। আর কোনোদিন ভুলতে পারবো না। এদিকে বাবা আমার জন্য ঘর দেখা শুরু করে দিয়েছে। বারবার আমাকে দেখতে এসে সবাই ঘুরে যাচ্ছে। কারো আমার গায়ের রং পছন্দ হয় না তো, আবার কারো যৌতুক নিয়ে মন ভরে না। প্রত্যেকটা ঘরে সে ঘুরে চলে যায়। এতে আমার কোনো মাথা ব্যথা না থাকলেও বাবা মাকে দেখে খারাপ লাগে। একটা মেয়ে যখন ঘরে থাকে তখন হয়তো অনেক চিন্তায় বাবা মাকে করতে হয়। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা তখন থাকে না। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন আমি স্কুল ছুটির পর বাড়ি ফিরছি। এমন সময় আমার সামনে এসে একটা গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ি আমার সামনে দাঁড়িয়ে পড়ে আমি খুব অবাক হলাম। কিন্তু আমাকে অবাক হওয়ার সময়টুকু না দিয়ে ভেতর থেকে কয়েকটা মাস্ক পরা লোক বেরিয়ে এসে আমাকে গাড়িতে তুলল। আমার হাত মুখ বেঁধে দিল। আমি নিজেকে ছাড়ানোর অব্যর্থ চেষ্টা করছি। গাড়ি চলতে লাগলো। আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি হচ্ছে। এক অজানা ভয় মনের মধ্যে বাসা বাঁধছে। কেউ আমাকে কেন এভাবে কিডন্যাপ করবে? কি হচ্ছে আমার সাথে? এমন সময় গাড়ি থামলো। তারা আমাকে নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো। আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তারা হাঁটতে হাঁটতে এক সময় থেমে গেল। আমাকে সেখানে রেখে তারা কোথায় চলে গেল? কিছুক্ষণ পর কেউ একজন আমার হাতের বাঁধন খোলা শুরু করলো। হাত খোলা পেয়ে আমি সাথে সাথে চোখের আর মুখের কাপড় খুলে ফেললাম। চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম আমি একটা ঘরের মধ্যে রয়েছি। তারপর সামনে তাকাতেই যাকে দেখলাম তাতে সত্যি আমার অবাক হওয়ার মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। আপনি? হ্যাঁ আমি। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন আকাশ। আমাকে এইভাবে এখানে আনার মানে কি? এভাবে আনার অনেক কারণ আছে। তোমার সাথে ভালোভাবে 2 মিনিট কথা বলতে চাইলে তুমি সবসময় আমার থেকে দূরে যাও। তাই আজ এইভাবে তোমাকে আমার কাছে এনেছি। এসব অশুভতা যে একমাত্র আপনি করতে পারেন তা আমার অনেক আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, আমি অসভ্যতামও করেছি। কিন্তু তা আমি শুধু তোমার সাথে দুদণ্ড ভালোভাবে কথা বলার জন্য। কি এমন কথা বলতে চান, যার জন্য আমাকে তুলে আনতে হলো? শুনলাম তোমার জন্য নাকি তোমার বাবা ঘর দেখছে। হ্যাঁ, দেখছে। আর দেখা শেষও হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শুনেছেন আপনি? আর কিছু বলার আছে আপনার? এবার আমাকে যেতে দিন দয়া করে। বলে চলে আসতে নিলে উনি আমার হাত ধরে ওনার সামনে দাঁড় করিয়ে দেয়। সবসময় তোমার যাওয়ার এত তাড়া থাকে কেন ঊষা? আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আর কতবার বলবো? আমি কি তোমার যোগ্য নই? আমাকে ভালোবাসতে তোমার প্রবলেম কোথায়? কেন আমাকে বিয়ে করা যাবে না? শুনুন,
আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। দয়া করে আপনি আমার থেকে দূরে থাকুন। এতে আপনার আর আমার দুজনের পরিবারের জন্যই ভালো। অত ভালো মন্দ আমি বুঝি না। আমি তোমাকেই চাই। শুধু তোমাকেই চাই। একবার শুধু তুমি রাজি হয়ে যাও উষা। শুধু একবার মুখ ফুটে বলো ভালোবাসো। আর যদি না বলি? এবার উনি আমার কথা শুনে রেগে গিয়ে আমার দুই বাহু চেপে ধরে বললেন, তুমি না বললে আমি খুব ভালো করে জানি তোমাকে কি করে বলাতে হয়। ছাড়ুন আমাকে। আমি ওনাকে ঝটকা মেরে সরিয়ে দিলাম। কি ভেবেছেন কি নিজেকে? যা ইচ্ছে তাই করবেন? আর আমি মেয়ে বলে কিছু করতে পারবো না? আমাকে অতটাও অবলা ভাববে না বলে দিচ্ছি। উষা, আমি তোমাকে ভালোবাসি। এটা বোঝাতে আমি হাঁপিয়ে গেছি। আর কি করব যাতে তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে ভালোবাসি? আমাকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই আপনার। এতক্ষণে হয়তো বাড়ির সবাই খুঁজছে আমাকে। আমাকে দয়া করে যেতে দিন। বলেই ঘর থেকে বেরিয়ে আসতে লাগলাম। উনি পেছন থেকে চেঁচিয়ে বলতে লাগলো, উষা প্লিজ। উষা কেন এমন করছো? কেন আমাকে বুঝতে চাইছো না তুমি? আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এবার উষা প্লিজ। আমি ওনার কথার তোয়াক্কা না করে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এটা কার বাড়ি ছিল? নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়ি হবে। আমি আগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরোতে দেখি ভাইয়া বাইকের ওপর বসে আছে। ভাইয়াকে দেখে আমার মাথায় আকাশ ভাঙল। এখন কি হবে? ভাইয়া কিভাবে নেবে ব্যাপারটা? কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাইয়া খুব স্বাভাবিকভাবেই বাইকে উঠে বসতে বলল। আমি মাথা নিচু করে কোনো কথা ছাড়াই বাইকে বসলাম। রাতে বাবার ঘর থেকে কিছু কথা কাটাকাটির আওয়াজ শুনে আমি আমার বই বন্ধ করে বাবার ঘরের দিকে গেলাম। ঘরের মধ্যে বাবা আর ভাইয়ার কথা কাটাকাটি হচ্ছে। এই ঝগড়ার মূল উদ্দেশ্য আমি। আমাকে আর আকাশকে নিয়ে ঝগড়া হচ্ছে। ভাইয়া বাবার কাছে আমার আর আকাশের বিয়ের কথা বলছে, কিন্তু বাবা কিছুতেই রাজি নয়। তার কথা, যে ছেলে বিয়ের আগে একটা মেয়ের ঘরে আসতে, সে না জানে আরো কত মেয়ের ঘরে গেছে। কতটা চরিত্রহীন ছেলে হতে পারে সে। বাবার কথা শুনে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি জানি এই বিয়েতে বাবার না বলার কারণ আকাশ চরিত্রহীন বলে নয়। না বলার কারণ হলো বাবার জেদ। সেদিনের ঝগড়ার কারণে বাবার জেদ সে কিছুতেই আকাশের সাথে আমার বিয়ে দেবে না। সত্যি জেদ খুব মারাত্মক জিনিস। তাও অনেকেই অনেক কিছু শেষ করে দিতে পারে। হঠাৎই কাঁধে কারো স্পর্শ পেলাম। ঘুরে দেখি সুমি মানে আমার ভাবি দাঁড়িয়ে আছে। আমার চোখে জল দেখে সুমি সেই জল মুছে দিল। এই জল যে এখন আমার সারা জীবনের সঙ্গী, কারণ আমি আর কখনোই আকাশকে পাবো না। আমি নিজের ঘরে চলে এলাম। এ নিয়ে আর কোনো কথা হয়নি। দুদিন পর আমি স্কুল থেকে ফিরছি। তখনই ভাই আমার কাছে এসে বাইক থামালো। উষা উঠে আয়। কেন? দরকার আছে উঠে আয় তো। আমি আর কিছু না বলেই বাইকে উঠে বসলাম। ভাইয়া আমাকে একটা কাজী অফিসের সামনে নিয়ে এলো। তা দেখে আমি অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া কিছু না বলে আমাকে নিয়ে অফিসের ভিতর ঢুকলো। ভিতরে আকাশ আর তার কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বউ এসে গেছে। আপনি বিয়ে পড়ানো শুরু করুন। এসব কি ভাইয়া? এসব কি মানে দেখতে পাচ্ছিস না? এসব কি? তোর আর আকাশের বিয়ে হতে যাচ্ছে। তাও আবার এক্ষুনি। কি বলছিস কি এসব? পাগল হয়ে গেলি তুই? বাবা জানতে পারলে কি হবে একবার ভেবেছিস? বাবা মা কখনোই তোদের বিয়ে দেবে না। তাই এভাবে বিয়ে করাটা শ্রেয়, বুঝলি? আমি আকাশকে খুব ভালো করে চিনি। ও যে তোকে প্রথম থেকে পছন্দ করে সেটাও আমি জানি। আর সেদিনে আমি বলেছিলাম তোকে যেন ওইভাবে নিয়ে গিয়ে দুটো কথা বলে সব ঠিক করে নেয়। কিন্তু তুই তো বাপের বেটি, জেদ নিয়ে বসে আছিস। আর এর থেকে ভালো উপায় আমার কাছে আর নেই। তাড়াতাড়ি বিয়েটা সেরে নে। তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। এটা কখনোই সম্ভব নয়। আমি মা বাবাকে কষ্ট দিয়ে এইভাবে বিয়ে করতে পারি না। উষা, কি বলছো তুমি এসব? শেষ মুহূর্তে এসে সবকিছু শেষ করে দিও না। এই ব্যাপারে আপনাদের আগে আমাকে জানানোর প্রয়োজন ছিল। আমি বিয়েতে রাজি কিনা তা জানার প্রয়োজন ছিল আপনাদের। তুমি কি আমায় ভালোবাসো না উষা? আমি বাবা মাকে ছাড়া এই বিয়ে করতে পারবো না। এটাই আমার শেষ কথা। বলেই ওখান থেকে বেরিয়ে এলাম। আকাশও ওখানেই পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ভাই আমার জেদ সম্পর্কে জানে। তাই আসার সময় শুধু একটা কথাই বলেছিল আমায়, যা করছিস ভেবে চিন্তে করছিস তো উষা। পরে এই সিদ্ধান্তর জন্য তোকে পস্তাতে না হয়। এই প্রশ্নের উত্তর আমার কাছেও ছিল না। আমি নিজেই জানি না এসব কি হচ্ছে আমার সাথে। আর কেনই বা আমি আকাশকে দূরে ঠেলে দিচ্ছি? পরিবারের কথা ভেবে আকাশকে দূরে ঠেলে দেওয়াটা কি সত্যি ঠিক হচ্ছে? রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি চুপচাপ বাবার ঘরে গেলাম। কি হলো? কিছু বলবি? আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কিভাবে বলবো বুঝতে পারছি না। কি হলো? চুপ করে আছিস কেন? এইবার আমি লজ্জা শরমের মাথা খেয়ে বলে ফেললাম, বাবা, আমি আকাশকে ভালোবাসি। ব্যাস। এ কথাটাই যথেষ্ট ছিল বাবার রাগ ওঠাতে। বাবা আমার কথায় কিছুতেই সায় দিচ্ছিলেন না। কিন্তু আমিও জেদ ধরে বসি। এক পর্যায়ে বাবা আমার উপর হাত তোলেন। তারপরও হাল ছাড়িনি। জেদ ধরে বসে বিয়ে যদি করি তাহলে আকাশকেই করব।
কিন্তু এত বলার পরও বাবার কোনো হেরফের হলো না। সে তার কথায় অটল। আর আমি এরকম একটা কথায় জেদ ধরার কারণে অনেক মারও খেতে হলো। একসময় মারতে মারতে হাঁপিয়ে গিয়ে বাবা চলে গেলেন। সাথে সাথে মার সুমি এসে আমাকে ধরল। ভাইয়া এতক্ষণ বাড়িতে ছিল না। বাড়িতে এসে আমার এই অবস্থা দেখে বাবার সাথে অনেক ঝামেলা করে। এই বাড়িতে আমাকে নিয়ে একের পর এক ঝামেলা হয়েই চলেছে। পরের দিন ভাইয়া বলল আকাশ নাকি অন্য জায়গায় বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। এই কথাটা শোনার পর আমার বুক দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল। আমার আকাশ অন্য কারো হতে চলেছে? আচ্ছা, আদৌ কি উনি আমার ছিল? আজ আকাশের বিয়ে। আজ আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছুই ভালো লাগছে না। তাই আর স্কুলেও যাইনি। বাড়িতে বসে মনের দহনটা কমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কমছে না। আজকে আমার আকাশ অন্য কারো হয়ে যাবে। বিয়ে পড়ানো শেষ হলো। আমি চুপচাপ বসে আছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবকিছু মাথার ওপর দিয়ে গেল। কারণ বিয়েটা আকাশ আর আমার হলো। ওদের কথাবার্তা শুনে যা বুঝলাম তা হলো, আকাশ সেদিন কাজে অফিস থেকে এসে তার বাবা মাকে জোর করেই এ বিয়েতে রাজি করেছে। তার আমার বাবার সাথে কথা বলে সব ঝামেলা মিটিয়ে ফেলে। যার ফল আজ আমার বিয়ে। আকাশ নাকি ভাইয়াকে বলেছিল সে যেন আমাকে বলে যে আকাশ অন্য কাউকে বিয়ে করছে। কারণ আকাশ যতটা কষ্ট পেয়েছে সে চেয়েছিল আমিও ঠিক ততটাই কষ্ট পাই। হ্যাঁ, পেয়েছি আমি। দিনে দিনে প্রত্যেকটা মুহূর্তে আকাশকে হারানোর কষ্ট পেয়েছি আমি। যেই পরিবার আমাকে কিছু বছর আগে চরিত্রহীন বলেছিল, আজ তারাই বলছে আমাকে বউ সাজে নাকি খুব মিষ্টি লাগছে। কি আজব পৃথিবী। আমি বাসর ঘরে বসে আছি আর এসব কথাই ভাবছি। তাতে আকাশ ঘরে ঢোকে। তাকে আসতে দেখে আমার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। তবুও নিজেকে সামলে তার কাছে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তাই দেখে উনি বললেন, কি হলো? এমনভাবে দাঁড়িয়ে আছো যেন? এই প্রথম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। না মানে? তুমিও তো দেখছি অন্যদের মতো না মানে না মানে করতে পারো। আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। না মানে? তোমার যা রাগ আর যে দেখলাম, এই জীবনে কখনো ভাবিনি তুমিও বলছো বাকি মেয়েদের মতো করবে। বলে দাঁত বের করে হাসলেন উনি। আচ্ছা, আপনি বলুন। আমি তো কখনো আপনাকে ভালোবাসি বলিনি। তাহলে এই বিয়েটার উপর আপনারা তো বিশ্বাস কি করেছিল? বিয়েটার ওপর নয়, আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসার ওপর। আমার মন বলছিল তুমি আমায় ভালোবাসো। তাই বুঝি? হুম। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে কেউ রিফিউজ করতে পারে না। ওহো, আপনি হ্যান্ডসাম? তা নয় তো কি? বলেই উনি আমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলেন। তাতে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে। ভালোবাসার মানুষটাকে এত কাছে পাবো কখনোই ভাবিনি। উষা, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। প্লিজ, একবার বলো তুমি আমার ভালোবাসো। আমি সাথে সাথে ওনার গলা জড়িয়ে ধরলাম। ভালোবাসি, খুব ভালোবাসি। আমার পৃথিবীর রঙের আকাশ আপনি। আমার আকাশ আপনি। আপনি শুধুই আমার, শুধুই আমার। উনি আমায় শক্ত করে জড়িয়ে ধরলেন। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় উষা। আমার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এতটা ভালো মানুষ কাউকে কি করে বাঁচতে পারে? যে তাকে ভালোবাসি না বলা সত্ত্বেও সে বুঝে যায় ওই মানুষটা তাকে কতটা ভালোবাসে। 20 বছর পর ডাইনিং টেবিলে বসে আছি। আমার সামনে মেঘ বৃষ্টি বসে আছে। মেঘ 18 বছরের আর বৃষ্টির বয়স 16। বৃষ্টি, শুনলাম তুই নাকি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোর দাদি বলল তোকে সামলে রাখতে, না হলে হাত থেকে বেরিয়ে যাবে। পড়ালেখায় আগে মন দিতে বলেছে তোকে। সিরিয়াসলি? দাদি এইভাবে বলেছে? এত ভোগের মুখে রামরাম। হুম। তাকে এমন বলেছিলে দাদিকে যে দাদি একেবারে সাধু হয়ে গেল? আর বলো না মা, দাদি সারাদিন কানের কাছে বিয়ে বিয়ে বলে প্যান প্যান করতো। তাই এই কদিন ধরে দাদিকে একটা হ্যাংলা ছেলের ছবি দেখিয়ে বলিয়ে বিয়ে যদি করি তাকেই করব। ব্যাস, কাজ হয়ে গেছে। বৃষ্টি কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। ওর হাসি দেখে আমার ছেলে মেঘ বলে উঠল, হ্যাঁ, হাসো হাসো, আরো বেশি করে হাসো। তুমি জানো মা, তোমার মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই 100টা ফ্রেন্ডের সাথে ফুচকা খায়, তাও আবার নিজে ট্রিট দেয়। মনে হয় টাকা সে কামাই করে আনে। হুঁ। ভাইয়া যখন আমার ট্রিটটা তো আমাকে দিতে হবে, তাই না? মানে, তোর ট্রিটের সাথে আমার সম্পর্ক কি? বারে, আমার ভাই রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে প্রপোজ করলো, আর সেই মেয়ে ভাইয়াকে ছ্যাঁকা দিয়ে চলে গেল। তা সেই খুশিতে ট্রিটটা তো আমারই দেওয়া উচিত, তাই না? ওহু ওহু, আমার খাওয়া শেষ, আমি গেলাম বলেই ছেলেটা চলে গেল। আর মেয়েটা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই হলো আমার দুই ছেলে মেয়ে। ঠিক আমাদের দুই ভাই বোনের মতো। এরাই লড়াই করে, কিন্তু বিপদের সময় আবার এক হয়ে যায়। এটাই হলো ভাই বোনের সম্পর্ক। আমি মা রাতের খাবার খাইয়ে দিয়ে
ওষুধ খাইয়ে ভালো করে শুয়ে দিয়ে নিজের ঘরে চলে এলাম। আজ 1 বছর হলো বাবা মারা গেছেন। তখন থেকেই মা অসুস্থ। আরশ ভাইয়ার পোস্টিংয়ের কারণে তিনি বউ বাচ্চা নিয়ে অন্য জায়গায় উঠে গেছেন। এখন আমি একাই বাড়ি দেখভাল করি। রাত 1টা। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। চোখে ঘুম ধরাই দিচ্ছে না। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। আমি সাথে সাথে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। সামনের মানুষটাকে দেখে বুকের মধ্যে এক শান্তির বাতাস বয়ে গেল। কি হলো, ঘুমাওনি নাকি? বলে আকাশ নিজের গাট্টি গুটি নিয়ে ঘরে ঢুকলো। আজ 3 মাস পর উনি ক্যাম্প থেকে ফিরলেন। আমি মুচকি এসে বললাম, না ঘুম আসছিল না। আমার অপেক্ষা করছিলে? আমি একটু হেসে বললাম, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। হুম। উনি টিউবওয়েলে চলে গেলেন। আমি খাবার বাড়লাম। উনি এসে খেয়ে দিয়ে উঠে গেলেন। আমি টেবিল গুছিয়ে ঘরে গিয়ে দেখি উনি বিছানায় হাতের উপর মাথা রেখে চোখ বুজে শুয়ে আছেন। হয়তো জার্নিতে ক্লান্ত হয়ে গেছে। আমি গিয়ে ওনার বুকে মাথা রেখে শুলাম। কতদিন এই বুকে মাথা রাখিনি। উনি এক হাতে আমায় জড়িয়ে ধরলেন। সবাই ভালো আছে তো? হুম। মেঘ বৃষ্টি শুয়ে পড়েছে। হুম। মাও ওষুধ খেয়েছেন। হুম। কেউ জানে না তো যে আমি আজ আসবো? না। কাল দেখো, আমাকে দেখে সবাই সারপ্রাইজড হয়ে যাবে। হুম। উনি আচমকে আমাকে সোজা করে শুয়ে দিয়ে আমার উপরে আচ্ছা হয়ে শুয়ে বললেন, তুমি ভালো আছো? ওনার এই প্রশ্নে আমার চোখ ছলছল করে উঠল। দু হাতে ওনার গলা জড়িয়ে ধরলাম। বললাম, না ভালো নেই আমি। কেন? কি হয়েছে? আমি আর পারছি না। আপনি কেন এই চাকরিটা করেন বলুন তো? পৃথিবীতে কি চাকরির অভাব ছিল? জানেন, আপনি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে বুকের মধ্যে এক অজানা ভয় বাসা বাঁধে। কতদিন আর এই ভয় নিয়ে বাঁচতে হবে আমাকে? যতদিন আমরা বেঁচে আছি। আমরা সৈনিক উষা। দেশের জন্য জীবন দিয়ে দিতেও আমরা ভয় পাই না। দেশপ্রেমীদের যে ভয় পেতে নয়। আরেকটা কথা তো তোমায় বলেইছি, আমরা সৈনিকদের থেকে তোমরা স্ত্রীদের আরো বেশি শক্ত হতে হবে। যেন যে কোনো বিপদের সম্মুখীন হলেও তোমরা নিজেদের সামলাতে পারো, সাথে নিজের পরিবারকেও। দেশের জন্য তো এটুকু করতে পারি, তাই না? হুম। উনি আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তার হাতের স্পর্শে আমি তলিয়ে গভীর ঘুমের রাজ্যে। সমাপ্ত।